Ушел за улицу. करता सर्वांचा आली किंवा नको সামনে দাঁড়ানো তুলে যায় আমি কয় কাজ No puede más iniciar en apa itu? Iya, hari. Lama. Belum. Malu. Kalau dulu pakai total. जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जय जय मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे Speaker, the Secretary Information. গতকাল আমরা এখানে যারা বসে আছি দরজাটা খুললে পরেই ঘুম পালে গেলে বন্ধের জ্বালায় আমরা একটু বসে থাকতে পারছি না বাইরে গেলে তো প্রস্তুত তাই আপনার কাছে একটা অনুরোধ এটা খুব স্ট্রিক্টলি অবজার্ভ করতে হবে মেনটেন করতে হবে ধূমপান তো নিষেধ শরীরের জন্য আমাদের সবাই এবং যেহেতু একজন অনারেবল মেম্বার এটাকে ডিমান্ড করেছেন এদিকে যেন কেউ প্লিজ রিকোয়েস্ট এটা নিজস্ব সচেতনতা এটা শুড বি মেনটেন ভেরি নাইস আপনি এই করেছেন ভেরি নাইস স্ট্রিক্টলি মেনটেন করতে হবে আমরা কারো খাওয়া খাওয়া বন্ধ দিতে পারি না কিন্তু যাদের নিজস্ব রেস্ট্রিকশনে গিয়ে লোকের অন্তর হয়ে যেতে হবে মাননীয় সদস্যরা এখন কর্তব্য করব আজকের কার্যসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়গণ
কর্তৃপক্ষ প্রদানের জন্য প্রশ্নগুলি মাননীয় সদস্য নামের পাশে উল্লেখ করা আছে। আমি পর্যায়ক্রমে মাননীয় সদস্যের নাম আমি উল্লেখ করবো, তারপরে নাম ডাকলে পরে তারা বাকিদের প্রশ্নের জবাব সংশোধন করে মাননীয় উত্তর দেবে। প্রথম প্রশ্ন রেখেছেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। ধন্যবাদ স্যার। 100 পরে প্রশ্ন দিয়েছি তারা একটা নাম ধন্যবাদ। বুঝলাম না কি বললেন। 100টার উপরে প্রশ্ন দিয়েছি, তার 17টা আজকে একটা লাগা প্রশ্ন 1, একই সত্য যে বাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছিল। উত্তর, হ্যাঁ সত্য। বাজারের সন্নিকটে ইন্দ্রনগরে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক গড়ে তোলার জন্য একটি বহুমুখী সুবিধাযুক্ত কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। প্রশ্ন 2, যদি এই কর্মসূচিতে 31 মার্চ 2023 পর্যন্ত 40 সংস্থা স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলি কত সংখ্যক কর্মসংস্থান হয়েছে? উত্তর, এই কর্মসূচিতে 31 মার্চ 2023 পর্যন্ত যে কটি সংস্থা স্থাপন করেছে এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কত সংখ্যক কর্মীদেরকে তার দিনে দেওয়া হবে? Business Training Private Limited, Working Company Aperture, 2 Agricultural Technology Private Limited, Working Company Sinjom, Response Service Private Limited, Working Company Sinjom, Talking Online Learning Solution Private Limited, 6 জন, Axlear Technology Private Limited, 15 জন, CMC 18 জন, Silver Jeni Private Limited, 1 জন, Kilochitron Technology Private Limited, 5 জন, DND Learning 5 জন, City Service 2 জন, Activia Healthcare Technology Private Limited 5 জন, CXN 5 জন, Kisui Media Technology Private Limited 3 জন, মোট 119 জন। 3 নম্বর, তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য কোন সরকারি নীতি প্রণয়ন করা হয়েছে কিনা এবং না হলে কবে নাগাদ তা করা হবে? তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প গড়ে তোলা এবং সমাজে এই ক্ষেত্রে বিস্তৃত ব্যবহারের জন্য নিম্নলিখিত সরকারি নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। ICICI Startup Scheme 2019, Dhaka Center Policy 2021 and ICNICS Policy 2022. Supplementary, sir. এখানে শুধু ইন্দ্রনগরে 21 সাথে ভারত সরকারের SCPI তাদের সহযোগিতায় কাছে এখানে মুভমেন্ট করতে পারলে করা হয়েছে। সেখানেও এখানকার মাননীয় মন্ত্রী তথ্য দিলেন। এটা এই পার্কটি গড়ে উঠেছে 2017 শেষ দিকে এবং অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই সময়তে যত সংখ্যক যে কর্মসংস্থানের কথা বললেন এবং যত সংখ্যক যে সংস্থা কাজ করে বললেন, সংখ্যাটা খুবই কম। তো এই দিক থেকে আমি জানতে চাইব যে আইটি ইন্ডাস্ট্রি এখন সারা পৃথিবীতে খুবই সারাইশি ইন্ডাস্ট্রি এবং এটাকে কেন্দ্র করে জনজীবনী মানুষের জীবনের অনেক বহুমুখী কাজ সম্পাদন করে করা যায়। এটাকে করার জন্য আরো
ব্যাপক উদ্যোগ নেওয়া, শুধু পলিসি ঘোষণা করাটা, সেই পলিসি অ্যাট্রাক্টিভ না, এটাকে রিভাইজ কারণ সংকটের মধ্যে কিছু একটা সেখানে হচ্ছে না, তো এটা করার জন্য ঠিক আছে। এটা বলেছে বিভিন্ন যারা এখানে বিভিন্ন কোম্পানিগুলো এসেছে, ত্রিপুরার যে আইটি উন্নয়নের সহায়ক বেশ কিছু সুবিধা রয়েছে। বিগত অবস্থান বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে নির্বাচন করতে খুবই সুবিধা রয়েছে। পুনা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি ইত্যাদি সদর আইটি শহরগুলির তুলনায় ত্রিপুরার জলবায়ু স্বাস্থ্যকর এবং দূষণমুক্ত পরিবেশ, বিমানদের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইটিআইটির শিল্পের উন্নয়নের বিশাল সুযোগ আছে। এটা যে উৎপাদন করার সম্ভাবনা উৎকৃষ্ট বিদ্যুৎ উৎপত্তি বেশি দেশ বাংলাদেশের রপ্তানি করে। অধিকাংশ মায়ানমার এবং তার দেশগুলির সাথে রাজ্যের নৈকট্য বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে এবং রাজ্য অর্থনৈতিক স্থিতিতে সহায়তা করে। তিব্বতের চেন্নাই এবং মুম্বাই প্রতিটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে সংযোগ রয়েছে, যা রাজ্যের পাশাপাশি উত্তর পূর্ব ভারতে অন্যান্য রাজ্যের সাথে উন্নত ইন্টারনেট সংযোগ স্থাপন করে আইটিআইটি শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থ উন্নয়নের জন্য একটি সম্ভাবনা সেটাকে স্বাগত। রাজ্যের তথা জাতীয় স্তরে আইটিআইটির শিল্প এবং আইটি পার্ক স্থাপনের জন্য রাজ্যকে অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে। রাজ্য সরকার রাজ্যের সামগ্রিকভাবে আইটিএস ইকোসিস্টেম তৈরি করার কথাবার্তা, এতে তথ্য প্রযুক্তি খাতে আরো বিনিয়োগে আকৃষ্ট হবে, যা রাজ্যের বিপুল সংখ্যক ছাত্রদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। সামগ্রিক উন্নয়নের মূল চালক হিসেবে আইটির সম্ভাবনাকে স্বীকার করে ত্রিপুরা সরকার অত্যাধুনিক আইটি ভবন তৈরি করেছে এবং এই ভবনের 3 তলায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিপি স্থাপন করেছে। রাজ্য সরকার আইটি শিল্প গঠন করার লক্ষ্যে ত্রিপুরা আইটিআইটির পলিসি 2022, ত্রিপুরা আইটিআইটির স্টার্ট আপ পলিসি 2022, নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক এবং ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি 2021 প্রবর্তন করেছে। উপরোক্ত আকর্ষণীয় প্যাকেজগুলি বিদেশি এবং জাতীয় কোম্পানিগুলিকে বিনিয়োগের জন্য আকৃষ্ট করবে, ফলস্বরূপ আইটি শিল্পে রাজ্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। সফটওয়্যার প্রযুক্তি পাবে এসটিপিতে বলেছেন রাজ্যে আইটি শিল্পের পর্যায়ে রাজ্যে আইটি শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান সুযোগ তৈরি করার লক্ষ্যে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতা আকর্ষণে 2টি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে। একটি বিশ্ববাজার মার্কেট কমপ্লেক্স, অন্যটি আইটি ভবনের জন্য। এবং এই এসটিপি ইন্দ্রনগরের 220টি ইনকিউবেশন সিট এবং 8,202 বর্গ থাকার জায়গায় নিম্নলিখিত কোম্পানি তাদের প্রবেশ করেছে। যেমন কোন কোম্পানি? বেসিক ফার্ম সার্ভিস প্যাকেজগুলি, তারাও 23 জন লোক নিয়ে কাজ করছে। ত্রিপুরা পুলিশ, সেখানে 23 জন লোক নিয়ে কাজ করছে। প্রিন্সাস ট্রেনিং প্রাইভেট লিমিটেড 23 জন লোক নিয়ে কাজ করছে। স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার 40 জন লোক নিয়ে কাজ করছে। সিএন হেল্পলাইন 14 জন নিয়ে কাজ করছে। এলএক্সিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেড 3 জন কাজ করছে। সিলভার দিন প্রাইভেট লিমিটেড 1 জন নিয়ে কাজ করছে। এখানে মোট টোটাল প্লাগিং সার্ভিস 127 জন এখানে। এদের যদি বলি কোম্পানিগুলো কিভাবে জায়গা রয়েছে, সিআইপি কোম্পানিতে 1092 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। টকেন অনলাইন সলিউশন প্রাইভেট লিমিটেডকে 1380 স্কোয়ার ফিট জায়গা রয়েছে। এক্সিয়া টেকনোলজি প্রাইভেট লিমিটেডকে 1092 স্কোয়ার ফিট জায়গা দিয়েছে। টোটাল এর অফ সেট অকুপাইড করেছে এটার মতো 3522, যেটা তাদের প্রয়োজন। এছাড়াও সমস্ত বিরাট 19টি প্লাগ এন্ড প্লে আসন বরাদ্দ করা হয়েছে। আপাতত এই মানে এইভাবে সরকার কাজ করছে। তো মাননীয় মন্ত্রী তথ্য দিলেন, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো। আমি সেটা বলতে স্যার যে আইটি এবং আইটি লেভেল সার্ভিস তার মাধ্যমে যে আমাদের দেশের শহর ঠিক সেরকম আমাদের একটা হবে, আমি এখনই বলছি না, কিন্তু এরকম যে ফেসিলিটি ডেভেলপ করার পর
যে সংখ্যার কথা বলা হচ্ছে এটা অক্ষিণ মাননীয় মন্ত্রী বলেছেন ত্রিপুরা পুলিশ সিএম হেলথ প্লাস ওটা তো যা কিছু তারা প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের দেশে কতগুলি আইটি দেয় ইনফোসিস টাটা কনসালটেন্সি সার্ভিস উদ্যোগ ওয়ার্ল্ড ওয়াইড তারা সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আমাদের আজকে বহু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদ বহু জায়গাতে তারা কাজ করে নিশ্চয়ই সেখানে ফেসিলিটি বেশি তারা করবে তো এটাকে আরো এক্সপান্ড করার জন্য সেখানে প্রয়োজনে যে এদের সাথেও কোলাবোরেট করে আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি করার জন্য সরকার করবে কিনা তাহলে অ্যাট্রাকশন বাড়বে এবং আমাদের ছেলেমেয়েরা যারা ইনফোসিসে উইপ্রোতে এবং আরো অনেক আইটি ফার্মে যারা কাজ করে তারা আমাদের এখানে আসতে পারবেন অনেক ছেলে মেয়েকে অনেক কাজ দেবে আমি কথাটাই বলছি যে মাননীয় মন্ত্রী প্রধান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছি স্পিকার মহোদয় মাননীয় সদস্য বলেন এটা কিন্তু আমাদের সরকার অলরেডি এই আলোচনা চলছে বিভিন্ন কোম্পানির সঙ্গে আমরা যোগ করার আলোচনা করা শুরু করেছি যাতে এখানে আমাদের রাজ্যে এরকম কোনো আইটি হয় যেখানে আমাদের রাজ্যে অনেক আইটি সেক্টরে যারা ছেলেরা বাইরে কাজ করে এটা আমাদের নজরে আসবে আমরাও চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ত্রিপুরা করার লক্ষ্যে আমাদেরও কাজ চলছে যাতে আরো বেশি করে এই রাজ্যের যাতে যারা যারা আছে তারা এই রাজ্যেই কর্মসংস্থানের ব্যবস্থা না এই ব্যবস্থার জন্য সরকার অলরেডি এই ব্যবস্থা আছে আপনারা তো জেনে খুশি হবেন সুধা মুসলিম মহোদয়ের মতো যিনি আজকে রাজ্যসভায় মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন এগুলোর মধ্যে এটা অলরেডি জানুন যে আমাদের চেষ্টাটা ওই স্তরে আছে যেতে আমরা রাজ্যের ছেলেদের ভবিষ্যৎকে নিয়ে রাজ্য এই সেক্টর চালু করছি ঠিক আছে প্রধানমন্ত্রী এসেছেন ভালো আবারও আমি যেটা আরেকটা এখানে 2017-18 কয়েকটা ব্যক্তিগত ভাবে আমাদের সময়তে এই জোয়ারগুলো হয়েছে তখন যারা এসছে এবং পরবর্তী শুনতে যারা এসছে এরকম কয়েকটা সংস্থা এরা চলে গেছে তো আমি তাদের কয়েকজনের সাথে কথা বলতে কেন চলে তারা একটা কমপ্লেন করছে যে সাবমেরিন যার মাধ্যমে আমরা এই যে ব্যান্ডউইথ ইত্যাদি দিই আনইন্টারেস্টেড ব্যান্ডউইথ একটা বড় উদ্যোগ যে আমাদের দেশে এই সাবমেরিন ক্যাবিনগুলিকে মুম্বাই তারপর চেন্নাই এবং ত্রিপুরা থাকা এটা গোটা পূর্বাঞ্চলের জন্য এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য কিন্তু বলছে যে এই সাবমেরিন ক্যাবিন থেকে যেরকম ব্যান্ডউইথ হওয়া এটা আমাদের প্রত্যেক অফিসগুলোও অনেক কমপ্লেন করে তো এই ক্ষেত্রে যে সরকারের তরফ থেকে কেন এটা হচ্ছে সংশ্লিষ্ট যারা মন্ত্রক ভারত সরকারেরই এই আইটি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলতে হবে এটা মানে সদস্য যেটা বলেছেন এই মুহূর্তে এটা আমার কাছে সঠিক তথ্য নেই যেহেতু এটা উত্থাপন করেছে সভাতে এটা অবশ্যই খোঁজ নিয়ে জানবো এবং এটা তার কি কারণে হয়েছে বা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো পাশাপাশি এটুকু যে সরকার এটাকে যতটা সম্ভব অন্যান্য বড় বড় স্টেটের সঙ্গে মিলিয়ে সেখানে আমরা আরো বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি এবং এইটুকু করতে পারি তেমন বাকি কাজ অবশ্যই করব যেহেতু এটা একটি ব্যাপার I just want to ask one question. আমরা সবাই জানি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা ট্যালেন্টেড ইয়াং গাইড বয়েজ এন্ড গার্লস ওরা বিদেশে গিয়ে চাকরি করে কিন্তু এই দেশের অর্থনীতির মধ্যে একটা বিশেষ যোগদান দিয়েছে এবং কোথায় কোথায় আইটি হাবগুলো হয়েছে
ফার্স্ট হি স্টার্টেড ইন চ্যালেঞ্জ, কিন্তু সেখানে সরকারের পলিসি কোনো না কোনো ব্যর্থতার কারণে পিপল স্টার্টেড শিফটিং টু ব্যাঙ্গালোর, এবং ব্যাঙ্গালোরটা একসময় সারা ভারতবর্ষের লোক সেখানে যেত কাজ করার জন্য। নাও দি হোল ওয়ার্ল্ড ইজ কামিং ইন ব্যাঙ্গালোর। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটির একটা বিপ্লব হয়েছে এবং হায়দ্রাবাদকে সাইবরাবাদ বলা হয়েছে, সাইবার সিটি। নাও দি পয়েন্ট ইজ, মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলোর কথা বলছেন, আই রিয়েলি ওয়েলকাম ইট। তবে একটা জিনিস জানার আছে, ওই সমস্ত এলাকায় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে এই যে বিপ্লবটা হলো, ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো, সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয়। তো আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়ে, ইভেন সাম অফ মাই ক্লাসমেট যারা একসঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, দে হ্যাভ দেয়ার কোম্পানি ইউএস, জাপান, অস্ট্রিয়া, বিভিন্ন দেশে এরা কোম্পানির মালিক হয়ে বসে এই রাজ্যের থেকে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানির যারা মালিক, তাদেরকে এই রাজ্যে ব্যবসা করার জন্য বা এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেবে কিনা এটা আমি জানি। বলেছেন আমাদের অসন্তোষ যে শুরু হয়েছে এই আইটি সেক্টরকে কিভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সেদেশের কাজে লাগানোর সঙ্গে কর্মসংস্থান বড় যেটা আমরা রাজ্য এই হাত তৈরি করার জন্য আমরা বলছি বিভিন্ন কিছু রয়েছে। এটি এখানে ট্রেনে অর্থনীতিক রাস্তার জন্য সমস্ত ব্যবস্থা করছে। এর মধ্যে আমাদের ব্যাংক আইটি আপনার করেছে, এখানে মুম্বাইতে গিয়ে রোড শো সংযুক্ত হয়েছে, এখানে যারা গিয়েছিল তাদের সঙ্গে আলোচনা চলছে। হায়দ্রাবাদ আপনার ওখানেও আমাদের আলোচনার মধ্যে চলছে, কোনো এভাবে কোনো সংস্থা আছে কিনা, সরকার কিভাবে তাকে সাহায্য করবে, এই সমস্ত কিছু চলছে। আপনি যেটা বলেছেন ঠিক, আমাদের অনেক ছেলে যারা আজকে বাইরে যাচ্ছে, আর আমাদের যখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা আমরা রাজনীতি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে অবশ্যই এটা আমরা আরো বেশি কাজ করতে পারবো। লক্ষ্য এক, যে রাজ্যের কোথাও এই ফ্যাক্টর যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করতে পারে। এটার জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই, বিভিন্নভাবে দায়িত্ব আছে, বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে আলোচনার ক্ষেত্রে হচ্ছে, সেখানে তারা অগ্রেস হচ্ছে। আশা করি এটা খুব সহজ একটা ওনার মধ্যে যিনি ব্যক্তিত্ব, সে একটা রেখুরামন্ত্রী মহোদয়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে গেছে, সেটাও একটা ধরুন একটা কোথাও আমরা ওই জায়গায় করতে পারছি। আশ্বস্ত করে যেটা আমরা পিছিয়ে নিয়ে করবো। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মহোদয়, আমার অ্যাপ্লিকেশন নাম্বার 55। Honorable Speaker, sir, মাননীয় সদস্য রামু দাস কে প্রশ্ন দিচ্ছেন। প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রে অন্তর্গত ঋষিপুরকে যে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছিল লেদারকে সামগ্রী করার জন্য, বর্তমানে সেটা কি অবস্থা? এক নম্বর প্রশ্নের উত্তর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে গত 11 নভেম্বর 2013 সালে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছে, কিন্তু ট্রেনিং নীতি ইচ্ছুক প্রার্থীর অভাবে এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ। কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য প্রয়াস প্রায় 500 থেকে 550 পরিবার আছে এবং জনসংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি। শুধু একটা প্ল্যানের
তাদের মধ্যে ম্যাক্সিমাম এই চামড়াগত কাজের সঙ্গে জড়িত। আমাদের শ্রদ্ধেয় কবি সুনীল সরকার এই তিনি মানুষের স্বাবলম্বী করার জন্য তাদের স্বাধীনতার এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল, এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল তাদের কিছু করার জন্য। এবং এই যখন এই লেদার টেকনোলজি স্থাপন হয়েছিল আমরা লক্ষ্য করতে পেরেছি অফিস থেকে লুকিয়ে যে তাদেরকে হাতে কলমে তাদেরকে মানে অর্থ উপার্জনের কথা সামনে দিকে এগিয়ে দিয়েছিল। এবং আমরা দেখি এখান থেকে যেসব দ্রব্যাদি উৎপাদন হতো সেটা বাজার করতে পারত, কিন্তু আজকে স্যার আমরা লক্ষ্য করতে পেরেছি এই 2020 সালের মধ্যে আজকে সিস্টেম অন্য হয়ে গেছে। এই বিষয়ে মাননীয় মন্ত্রী বলতে পারছি কিনা। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সদস্য সাপ্লিমেন্টারিতে যেটা বলেছেন, রাজ্য সরকার কৌশলী জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রধানপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত প্রতাপগড় ঋষি কলোনিতে গত 2013-14 অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর দ্বারা যে লেদার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে তাতে মোট ব্যয় হয়েছে 4,57,391। অর্থাৎ ফ্যাক্টরি যেটা বলা হচ্ছে এটা খুব বেশি বড়টা ছোট একটা তো বর্তমানে বন্ধ থাকার মূল কারণ হচ্ছে সেখানে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা যারা ট্রেনিং নেবে সেই সমস্ত ট্রেনার তারা তারপরেও আমাদের দপ্তরের পক্ষ থেকে এই কেন্দ্রটিকে চালু করার জন্য জেনারেল ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি এবং তারা এই সমস্ত কাজ করে। তো সেই সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি যে আপনারা সেখানে ট্রেনিং করবো আমরা মানে ফ্রি কস্টে তাদেরকে সেই ট্রেনিং সেন্টার দিতে চাই। কিন্তু তারাও অনেকদিন ট্রাই করার পরে তারা বলছে যে তারা সেখানে ট্রেনিং দেওয়ার কোনো ক্যান্ডিডেট পায়। তারপরে আমরা আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দপ্তরের স্কিল ডেভেলপমেন্টকে কাজে লাগিয়ে ট্রেনিং যাতে দেওয়া হয় তার জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি দপ্তরের পক্ষ থেকে। আমরা 2023-এর জানুয়ারি মাসে তাদেরকে আমরা চিঠি দিই। তো চিঠি দেওয়ার পরবর্তী সময়েও দেখা গেছে যে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা ট্রেনিং করাবো। 3 মাস অতিক্রম করার পরে তারা আমাদেরকে অর্থাৎ গত মাসের 6 তারিখে আমাদেরকে 9 তারিখ জুন মাসের থেকে একটা দিয়েছিল তারা প্রয়াস এক্সটেনশন অফ এক্সিস্টিং ট্রেনিং সেন্টার ডিউরেশন তারা 3 মাস আমাদের কাছে একটু টাইম চাইছে। তো বিষয়টা এখন আমাদের দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ প্রয়াস আছে। আমি আপনাকে অনুরোধ করবো যেহেতু আপনি পার্টিকুলার এলাকার ডিলার যদি আপনার নজরে থাকে যে এখানে আরো লোক আছে বা যারা স্বল্প কাজ করতে চায় বা ট্রেনিং নিতে চায় আমরা ট্রেনিং দিতে প্রস্তুত, তাদেরকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আমি পার্টিকুলারলি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আপনার কাছে সেরকম ক্রেডিট থাকে লোক থাকে যারা কাজ করতে চায় সেটাকে কেন্দ্র করে ব্যবসা করতে চায় সদস্যই হতে চায় আমার মতো সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং আমি নিজেও চেষ্টা করবো যাতে তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের কাজে সুযোগ করে দেওয়া যায়। এবং থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী বিরোধী সেটা বলেন। Madam Speaker, start question 1-3. Mario Kukumolo, I think I start question number 1. কৈলাসহরের প্রাচীনতম বিমানবন্দরটি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরি দিয়েছিল। উত্তর, কৈলাসহরের প্রাচীন বিমানবন্দরটিকে পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছিল। দিয়ে থাকলে জমি অধিগ্রহণের জন্য কোনো পরিকল্পনা দপ্তরে আছে। ভারত সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিছু কিছু মেরামতির কাজ বিগত দিনে করেছেন এবং পুরানো রানওয়েটিকে সম্প্রসারণের জন্য আলাদা কিছু জমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয়, কবে নাগাদ অধিগ্রহণের কাজ হবে? মাননীয় মন্ত্রী মহোদয়, এটা 1989 সাল পর্যন্ত অপারেশনে ছিল, তারপর একটা বিশেষ কারণে অজ্ঞাত কারণে বন্ধ হয়েছে। তো পরবর্তী সময়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিগত সরকারের আগে থেকেও এটাকে যাতে পুনরায় চালু করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করা হয়েছে।
বিশেষ করে 18 সালে আমাদের সরকার গঠন করার পর তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের তরফ থেকে এই প্রয়াস আমরা গ্রহণ করেছি। তো প্রস্তাব দুটো রয়েছে। একটা হচ্ছে এক্সিস্টিং যে এয়ারপোর্টটা সেটাকে রিনোভেশন করে নতুন করে জমি অধিগ্রহণ করে আবার পুনরায় চালু করা। আর আরেকটা প্রস্তাব হচ্ছে হিরাজগড়ার যে একটা জায়গা রয়েছে সেই হিরাজগড়া এলাকাতে ইপিএস যে সেখানে একটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা। তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করতে হয় ভারত সরকার বিএমইসি মন্ত্রক থেকে একটা ডিপিআর বানানো হয় এবং সেই ডিপিআর তৈরি করে আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ট্রান্সপোর্ট দপ্তরের কাছে অ্যাপ্রুভালের জন্য এবং আমরা সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছি। টোটাল কস্ট হচ্ছে 2040 কোটি টাকা। আর নতুন যে আমাদের এক্সিস্টিং যে বিমানবন্দরটা পুরোনোটা তার সাউদার্ন পার্টে নদী রয়েছে, মনু নদী, আর নর্দার্ন পার্টে হ্যাবিটেশন রয়েছে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তো যদি আমাদের এক্সিস্টিংটাতে এয়ারপোর্ট তৈরি করতে হয় তবে নর্দার্ন পার্ট আর সাউদার্ন পার্টে আমাদের জমি একুয়ার করতে হবে, অধিগ্রহণ করতে হবে। তো নদীর দিকে না গিয়ে নর্দার্ন পার্টে যেখানে হ্যাবিটেশন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্রায় 75 একর জমি সেখানে অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং 350 কোটি টাকা যা এস্টিমেটেড দেয়। কোটিকে বলা হয়েছে দপ্তরের তরফ থেকে যাতে প্রস্তাব কনসেপ্টগুলো ডিপিআর আকারে তৈরি করা হয়। এখন আমরা আশা করছি যে আইদার এক্সিস্টিং এয়ারপোর্ট যেটা আমাদের চালু ছিল আগে বা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট দুটোর মধ্যে একটা আমরা চালু করতে পারবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। মাননীয় স্পিকার, আরেকটা সাপ্লিমেন্টারি যে পুরাতন এয়ারপোর্টে যে 75 একর জমির প্রয়োজন একসময় বামপন্থের চিকিৎসা দিয়েছিলেন এবং আমিও যখন সহযোগিতা করেছি এবং মানুষ সব রেডি আছে বাড়িঘর সাথে আছে এয়ারপোর্টে চালু করেছে। এবং 2 নম্বর হলো যে চা বাগানে দেখা হয়েছে একটা বিতর্কিত বিষয়। চা বাগানে পড়লে পড়ে চা বাগানের শ্রমিকরা যাবে। নাম্বার 2 একদম বাংলাদেশের বর্ডার লাগবে না। এবং আমার কাছে যা খবর আছে যে এয়ারপোর্ট অথরিটি পুরাতনের মধ্যেই তারা মতামত দিয়েছে। আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে যে পুরানা এয়ারপোর্টে করা হোক এবং বাপুর সরকারের সময় কেন হয়নি। কথা ছিল যে ল্যান্ড ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার, এয়ারপোর্ট করে দিলে কেন্দ্র সরকার, তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পয়সা খরচ করতে রাজি। এরকম তথ্য আপনার কাছে স্যার, এই যে কৈলাস শহরের এটাকে আবার ওপেন করার জন্য শুরু করার জন্য এয়ারপোর্ট করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে শুধু এয়ারপোর্ট তৈরি করতে হবে না, যে এরকম ছোট এয়ারপোর্ট হতে হলে ছোট এয়ারক্রাফট চলবে। ভারত সরকার একটা স্কিম চালু করেছে উড়ান স্কিম। আমি যদি তুলনা করে থাকি বিগত সরকারের সময়ে কতগুলো দেখেছি এরকম উড়ান স্কিমে এই কৈলাস শহরে কোনো একটা পার্টি ইন্টারেস্টেড হয়েছে। যদি সেরকম হয় তখনই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা ইনভেস্ট করবে না, করবে না। তো এরকম হয়েছে। অনেকটা মাননীয় মন্ত্রী ডায়নামিক মিনিস্টার উত্তর দিতে পারবেন আশা করছি। কদিন আগে এই এক্ষেত্রে মাননীয় বলেছেন জুন মাসে ইয়েগুলোতে পিটারমেন্টের সাথে আমাদের হবে। আমরা খুশি ছিলাম যে না সেটা আসলে জুন তো চলে পরে আসে কিন্তু তাই সাপ্লিমেন্টারি পুনর্গঠন শেষ করে আসলে 4 দিনে একটা প্রশ্ন পাই, সেটা তো বলছিলাম আপনি প্রশ্ন যদি আপনি পাবেন একটা প্রশ্ন আমি অনুরোধ করবো মহোদয়কে অনেক পুরাতন ওই জায়গাটাতে একটা এয়ারপোর্ট খোলা যায় দিলে তার জন্য একটা প্রস্তাব আমি মহোদয়ের কাছে সেটা আমাদের অনুরোধ স্পিকার স্যার,
আমাদের সম্মানিত সদস্য সুজিত বাবু এবং সম্মানিত জিতেন্দ্র চৌধুরী যেটা বলেছেন আমি আগে জবাব দিচ্ছি। দুটো বিষয়, উড়ান স্কিমের কথা উনি বলেছেন। রিজিনাল কানেক্টিভিটি স্কিম আরসিএসকে, এই স্কিমে আপনার টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে অ্যালায়েন্স এবং স্পিরিট নামে দুটো প্রাইভেট সংস্থা সেখানে ইন্টারেস্ট দেখিয়েছে কৈলাসহর থেকে কলকাতা, আবার কৈলাসহর থেকে আগরতলা, আবার কৈলাসহর, এই দুটো রুটে বিমান চালনা করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে কৈলাসহর এয়ারপোর্টের বর্তমান অবস্থা এমন নয় যে সেখানে বড় এয়ারপোর্ট বা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। তাই 17 সিটার এবং 19 সিটারে সেখানে অ্যালায়েন্স এবং স্পিরিট এয়ার তারা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং মোটামুটি তারা আগ্রহ প্রকাশ করেছে। নাম্বার 2, আপনার যেটা প্রশ্ন যে আমাদের আগরতলা এবং চিটাগাং সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে সেই ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা সেটা ম্যাচিউর স্টেজে রয়েছে এবং গ্যাস ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা সেখানে প্রদান করেছি আমাদের স্পাইসকে সেই 15 কোটি টাকা প্রদান করবো, এর মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেয়েছি। টোটাল বাকি টাকাটা আমরা দেখব টেন্ডারে তারা পেয়েছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে গেলে বা পরিষেবা চালু হতে গেলে ইমিগ্রেশনের বিভিন্ন সমস্যা থাকে, সেই জিনিসটা চলছে, আমরা কথা চলছে। এই পয়েন্ট অফ টাইম চিটাগাং এবং আগরতলার মধ্যে সেই পরিষেবা আমরা চালু করতে পারব। মাননীয় সদস্য বিরোধীবাবু যেটা বলেছেন সেটা আমরাও আন্তরিক যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই কোনো আলোচনা করতে চাইবেন কিছু। উনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, চিঠি লিখেছেন, মিটিং করেছেন দিল্লিতে গিয়ে এবং সিভিল এভিয়েশন মিনিস্টার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারপরে আমাদের যে আরসিএস যে উড়ান যে প্রকল্পটা আমি বললাম সেটাকে ত্বরান্বিত করা। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সেটা হবে। আর দীপঙ্কর বাবু যেটা বললেন উড়ান যাবে, দীপঙ্কর বাবু যেটা বললেন সে বিষয়ে আমাদের এখনো প্রস্তাব আসেনি। আপনি একটা প্রস্তাব আমাকে দিন, কারণ তার আগেও একটা প্রস্তাব ছিল আপনার রেল দপ্তরকে কেন্দ্র করে, আমি আপনার চিঠিকে এনক্লোজ করে দিল্লিতে রেল দপ্তরকে পাঠিয়েছি। আপনি একটা প্রস্তাব দিন স্থানীয় বিধায়ক হিসেবে, নিশ্চয়ই আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের সেটা প্রেরণ করব। ধন্যবাদ। মোট কথা ধলাই, অনুকুটি, উত্তর ত্রিপুরা বিস্তীর্ণ এলাকা, কাঁঠার সংলগ্ন মাথারঘাট এলাকা সহ যদি কৈলাসহর এয়ারপোর্টে চালু হয় দ্রুত চেষ্টা করুন, নাগরিকদের সুবিধা হবে এবং কাঁঠার সহ। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডভোকেট স্টার কোয়েশ্চেন নম্বর 37। কমলপুর মহকুমার অন্তর্গত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের নিকট কোনো প্রস্তাব দেওয়া হচ্ছে? উত্তর, হ্যাঁ। কমলপুর মহকুমার অন্তর্গত পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। দেখলাম যে কমলপুর বিমানবন্দর কৈলাসহর একটা সময় ছিল, তো পরবর্তী সময় বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। বিশেষ করে কৈলাসহরের যে সমস্যাটা কমলপুরের সমস্যা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কমলপুর বিমানবন্দরটিকে দুবার সংখ্যা করেছে, অর্ডার দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। তো মাননীয় মন্ত্রী আমার আবেদন থাকবে যে কমলপুর বিমানবন্দরটিও যাতে গুরুত্ব বিবেচনা করে মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য মনোজ কান্তিকে আমি আশ্বস্ত করতে চাই যে সিমিলার ওয়েতে কৈলাসহর বিমানবন্দরের যেমন আমাদের একটা প্রয়াস জারি রয়েছে, কমলপুর বিমানবন্দরের জন্য প্রয়াস জারি রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনেই সেই প্রয়াস নিয়েছে এবং ইনিশিয়ালি আলোচনা চলছিল যে এটাকে হেলিপোর্ট করা হবে না হেলিপ্যাড তৈরি করা হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে যে 61:49 রেশিওতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে। আরেকবার আলোচনা এসেছে যে পিপিপি মডেলে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে।
তারপর কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি, রাজ্য সরকারের একটা প্রতিনিধি ডাইরেক্টর মিলে সেখানে ভিজিটও আমাদের করানো হয়েছে। এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আমরা আশা করব যে আগামী দিনে পজিটিভ একটা কিছু কমলপুর বিমানবন্দর থেকে আমরা করতে পারব। তবে ঠিক আছে কৈলাসর পাই ওরা কিন্তু রেল পরিষেবা দেবো বলছি বিমান পরিষেবা ছাড়া আমরা একটা দিক করতে পারবো। আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই বিষয়গুলো চেক আপ করব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ চেষ্টা করে আসছি এবং আমার যে মাতাবাড়ি আমার একটা অনুরোধ থাকবে যে উদয়পুর যে স্টেশনটা এটা না কামাখ্যা স্কুলের কামাখ্যা এটা তোরা ভালো পরবর্তী বছরে যুব আমেরিকা একটি মহাশান্তিদের মহল্লা অতি শরীরের নাম মহল্লা কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজপুর বিধানসভা অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। উত্তর হ্যাঁ, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজপুর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরে আছে। শর্ত দুই, নাগাদ আলোচনাগুলো আশা করা যায়। উত্তর 2023 ইংরেজি সনের ডিসেম্বরের মধ্যেই যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। বিএসএন ধলাই ত্রিপুরা কমলপুর মহকুমা বিধানসভা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বাগাইছড়ি এলাকার মোবাইল বিদ্যুৎ কভারেজ সমীক্ষা রয়েছে। বিএসএন বিওপি 4G কভারেজ প্রকল্পে 119 PNDS এর অধীনে বাগাইছড়ি বিওপি এবং 105 PNDS এর অধীনে বিলাসপুর সমীক্ষা করেছে। উপরোক্ত সমীক্ষার পর বিএসএনএল প্রস্তাব করেছে যে বাগাইছড়ি বিওপি এবং বিলাসপুর বিওপিতে 4G টাওয়ার স্থাপন করলে বাগাইছড়ি এলাকার যে অঞ্চলগুলিতে এখন মোবাইল নেটওয়ার্ক নেই সেই অঞ্চলগুলি মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। বিউটি কভারেজের জন্য একটি পৃথক প্রকল্প নেওয়া হবে, যা 2023 সালের ডিসেম্বরে 4G সেচুরেশন প্রকল্পের রোল করে শুরু হলো আশা করা হচ্ছে। বর্তমানে বিএসএন পরিকল্পনা করেছে যে 4G কভারেজ প্রকল্পে বিলাসপুর গাঁওগুলোর কভারেজের জন্য একটি টাওয়ার দক্ষিণ বিলাসপুর বিএপিতে থাকবে। আগে বছর কমলপুরে বাড়াইনি কমলপুর শহর থেকে 12 কিলোমিটার। আমি যখন বিগত 12 বছর মন্ত্রী ছিলাম সেই সময় আমরা দেখাদেখি করেছি প্রত্যেকটা দপ্তরের কাজ আমরা দিয়েছি। দপ্তরে বেশিরভাগ সাথে দেওয়া হয়েছে, কিন্তু টাওয়ার প্রশাসন আমরা আসতে ব্যস্ত হয়েছি। প্রতিনিয়ত এখন জানেন সবাই স্মার্টফোন ইউজ করে, জোগাড় করে, তারা সেই নেটওয়ার্ক থেকে করে প্রতিনিয়ত এসে আমাদেরকে সেটা টাওয়ারটি বসানোর জন্য প্রত্যন্ত প্রসাদ সৃষ্টি করে এই এলাকার জন্য। তাই অবস্থান গুরুত্ব বিবেচনা করে সত্য বাগাইছড়িতে মোবাইল দেওয়া বসানো সরকার যখন
বেসরকারি রমনাগর শহরের থেকে সেটা জনজাতি অধ্যুষিত এরিয়া এবং বাংলাদেশ বর্ডারের একটা পাশে ওই এরিয়ার প্রত্যেকটা ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করছে মোবাইল নেটওয়ার্ক না থাকার ফলে তারা যে অনলাইনের সুবিধা দীর্ঘদিন থেকে সেটা বেরিয়ে দিতে পারছে না। মাননীয় মন্ত্রী যেহেতু কমিটমেন্ট করেছেন 31 ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট হবে, তো এই আশা করবো এই টাইমটি সেটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ। আমি আগেও উল্লেখ করেছিলাম তীর্থভূম এবং মন্দিরা তীর্থভূম একটা তীর্থস্থান বিশ্বটার জন্য পবিত্র স্থান। সেই জায়গাতে তীর্থভূম এলাকাতে এখনো মোবাইলের নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার ঘোষণা করি। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে তীর্থভূম যেটা এখনো মোবাইল টাওয়ার হয়নি, মোবাইল নেটওয়ার্কে আলোতে আনা হয়নি, সেটাকে যেটা লিখিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। অ্যাকচুয়ালি সারা রাজ্যে নেটওয়ার্ক কানেক্টেড অনেক ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিস টোটাল আমরা কানেক্টেড হই। এছাড়াও রাজ্যের সমস্ত জিপি এবং সিটিগুলো কানেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবং যে ভারত সরকারের মাধ্যমে বিএসএনএল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা বলছেন যে বিভিন্ন জায়গাতে বলেছেন নর্থ ত্রিপুরা শিলাগুড়ি বেশি বলছে, কিন্তু সমস্ত অলরেডি কাজ হয়ে গেছে, কাজ শুরু হবে, তবে সেখানে বিএসএনএল সেই কাজ করতে একটু বিলম্ব হচ্ছে। আমাদের বিশ্বাস এখানে হলে তারা রাজ্যের সমস্ত জিপি এবং সিটি এরিয়াতে একটা কানেক্টেড করার জন্য পরিকল্পনা একজন সরকার হচ্ছে। আমাদের সদস্য অনেকের ব্যাপার Admitted third question 46. Last question number 46 raised by Honorable Opposition Leader Sri Manish. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে CMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিকে কোন রিজার্ভ পাবলিক দেওয়া। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমির ক্ষেত্রে খনির পারমিট দেওয়া হয়। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে আদি খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি যদি লিজ দেওয়া হয়, পর্যায়মান স্থানীয় গ্রাম সভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারমেন্ট সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হবে। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ধারণা দিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট
অ্যাসেসমেন্ট ফ্যাসিলিটি বা স্টেট লেভেল এক্সপার্ট ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট কোঅপারেট এই হচ্ছে নিয়ম এগুলো থাকি আদারওয়াইজ নট দেওয়া হবে। Thank you, Honorable Chief Minister. মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর শুনে মনে হচ্ছে টিএমএন টিআর এটা একদম শক্তপুক্ত ইডি। Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারে। If I have small area, আমার জায়গায় যদি বালু থাকে আই ক্যান সেল। এই টিএনসিআর হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এর মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সের খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা বালু বিক্রেতা তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার 72 রুপিস দিয়ে একটা জেনারেল পারমিট নিলে ইউ ক্যান সেল স্যান্ড। 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 if you just calculate the market value। তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। এখন যেমন সারা কয়েক মহকুমার মধ্যে কয়েক পূর্ব বাড়ি I know for sure only 2 persons are allowed to sell sand AIS। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পার্কিং নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হচ্ছে, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারি যে কাজগুলো হচ্ছে বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে? ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট যেটা আমি দেখেছি এটা হচ্ছে quality of the work is also getting hampered. Because supply দিকে কাদাযুক্ত বালিও এরা সাপ্লাই দিচ্ছে। Now my question, also my appeal to the Honorable Chief Minister, যে এই আইনটাকে আরো সহজ করার জন্য পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সেপশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা, এবং এই ঘটনাটা আমাদের ত্রিপুরার জন্য একটা যুক্তিযুক্ত আমি মনে করি না। কারণ এক স্যান্ড মাফিয়ার কাছে একজন আইএসএফ অফিসার ইউপিতে তাকে হত্যা করা হওয়ার পরেই বিচার। যেহেতু আমাদের এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে আইএসএফ অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সামশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় উইমেন্স মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে এটা দিল্লি থেকে আমাদের একত্রিশ পলিসির অন্তর্গত আলাদাভাবে দেখবেন কি নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেয়। কিন্তু একটা কথা একটু আপনি বলা হয়েছে এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হতো না, দুর্গাপাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই। এবং এই ধরনের মাফিয়াদের প্রতি আমাদের নজর একশো রাখতে হবে। আবার অন্যায়ভাবে বালি উত্তোলন এটাও কোনো মাত্রায় বরখাস্ত করা হবে। আপনি 600 কোটি টাকার যে কাজটি
আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেবো যাতে ঘাটতি মেটানো হয়। আইনের দ্বারাই থাকবে, আইন না থাকলে তো উচিত, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, আইন মেনে চলতে হবে, সেইগুলো আমাদের মনে হয়। আপনি আমাদের আপনি এটাই বললাম যে exemption let central government decide exemption জন্য ওইখানে পাঠানো মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবে কথাটা বলেছেন মাফিয়ার কথা। আমি সেই দিকটাতে আলোচনা করছি না। আমার প্রশ্ন হচ্ছে বালির জন্য কনস্ট্রাকশন হওয়া বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হয়। রেট এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে বিভিন্নভাবে রেটটা নিয়ন্ত্রণের জন্য বা সরকারিভাবে তার ঘোষণার জন্য এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আর বিষয়টা জানা। বর্তমানে রেট আমি যে বিষয়টা আমি বলতে পারবো, আমরা নিশ্চয়ই রেগুলেট করা প্রয়োজন এবং এই বিষয়টা নিশ্চয়ই আমরা দেখবো। গভর্নমেন্টের যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলবো। মাননীয় সদস্য শ্যামল চক্রবর্তী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এডুকেট স্টার্ট কোশ্চেন নাম্বার 5 প্রশ্ন। মোহনভোগ গাড়ি ব্লক এলাকার দক্ষিণ দৈবান্ধ ভিলেজ চণ্ডীছড়া জলাশয়কে ভিত্তি করে যে পর্যটন কেন্দ্র আছে এটার উন্নয়নের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে? উত্তর, মোহনভোগ আড়ি ব্লক এলাকার অন্তর্গত দৈবান্ধাল ভিলেজ অবস্থিত চণ্ডীছড়া জলাশয়কে ভিত্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আপাতত পর্যটন দপ্তরের কোনো পরিকল্পনা নেই। যদি থাকে তাহলে কি ধরনের পরিকল্পনা আছে এবং তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? উত্তর, প্রথম প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এটা প্রযোজ্য। চল্লিশতলা যে পরিচিত জায়গাটা এটা চারটায় বিশেষ করে সাধারণ করে আছে এবং এটা থেকে 17 কিলোমিটার হলো চেষ্টা, 20 কিলোমিটার হলো তার মাঝামাঝি জায়গা আছে। বাসটা সব তৈরি হয়ে গেছিল, এখানে পর্যটকরা যারা চালু না হলেও যায় সেখানে আগেই তৈরি হয়েছিল, তখন থেকেই যায় ডেভেলপমেন্ট করে। এটা করলে পরে চেষ্টা থেকে আপনার নির্মোহন পর্যন্ত এই যে লাইন, এই লাইনের ঠিক মাঝখানে করে এটা করলে পরে দুইটা ওখানে চেষ্টাতে কাছাকাছি যেতে পারে, আর এদিকে আমাদের ভিলেজ এলাকাটা এটা অনেক বেশি ডেভেলপ হতে পারে। কাজেই আপনার পরিকল্পনা না থাকলেও এটা মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী শীতের মধ্যে এই ধরনের পরিকল্পনা নিয়ে যাবে, কারণ এই সেক্টরটাতে তো সবচেয়ে বেশি গুরুত্ব সরকার বলছেন যে সবচেয়ে বেশি গুরুত্ব আছে, কাজে এই জায়গাটা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় সদস্য শ্যামল চক্রবর্তীকে আশ্বস্ত করতে চাই যে আপনি সঠিকভাবে বলেছেন যে ট্যুরিজম সেক্টরকে অগ্রাধিকার দেওয়া, এমফাসিস দেওয়া এটা আমাদের সরকারের প্রায়োরিটি এবং তার জন্য কেন্দ্রীয় সরকার সদস্য স্কিম যেমন আমাদের চালু করে অর্থ দিচ্ছে, রাজ্য সরকার এবার বাজেটে দেখবে ট্যুরিজমের জন্য অর্থ সেখানে আমাদের অ্যালোকেশন রেখেছে। আজ সকালে আমার ডাইরেক্টর ট্যুরিজমের সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি যে প্রস্তাবটা এনেছেন আপনার চণ্ডীছড়া ভিলেজ কমিটিকে কেন্দ্র করে ডাইরেক্টর ট্যুরিজম আমাকে এই কথা বলেছেন, এটা মনোরম একটা জায়গা, যদি ভবিষ্যতে কিছু করা যায় তবে সেটা পর্যটকদের দেওয়া হবে এবং সেখানকার পর্যটন ব্যবস্থাকে আমরা তুলে ধরতে পারি। তো আমি অ্যাডমিনিস্ট্রেশনের পরে খুব শীঘ্রই আধিকারিকদেরকে পাঠাবো টু টেক দ্য স্টক এবং পরবর্তী সময় এসে আমরা স্টেট প্ল্যান এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেবো কিভাবে সেটার উন্নয়ন অবস্থা চালিয়ে দেবো সবংকে তারা ব্যবস্থা করেন 5 কেজি মানব লাগলাম, খরচটা শ্রমিক, খরচটা কৃষক, খরচটা অন্যভূমি প্রোডাক্ট 5 কেজি পাইল না, 10 কেজি পাইল না, খরচটা বলতে পারেন 18 থেকে 20 কেজি মানব লাগল ও মানবগুলোর খেতে থাকায় সামন লাগল, কিন্তু সামান্য কোনো ব্যবস্থা করেন আমার পর্যন্ত করেন এই 2023
এবং পর্যন্ত ঘরে পড়ে 16 দিন লাগানি সমন খাত আপনি বিশেষ যারা গণমুক্তি পরিষদ খেয়ে যায়, যারা বামফ্রন্ট খেয়ে যায়, বরং যায় অনেকাংশে বড়টা ভাব লাগানি সমন খাই মানলাক অবহায় খেয়ে যায়। আর শীতের ফোটা যারা লাগানি সমগ্র ধর্মালবাই সমগ্র অল্প সমন্বয়ের একটা সমগ্র 15 জন 20 জন 30 জন 40 জন বিজেপির মাতব্বর ত্রিপুরামথানি মাতব্বর ও লিডার খানায় যারা বাঙালি জানায় বড় খানার শিয়াল দেওয়ায় যারা প্রকৃত সমন বাংলায় বড় 170 টাকা 180 টাকা যেখানে 227 টাকা বানানো যোগ ও জায়গা তুমি মাইয়া অবনী বাগান সারা রাজ্য ভয়ঙ্কর অবস্থা। তিনি একটি দাও খাইতে হিসাব বাংলাদেশে থাকেন গান্ধী দাদাই বড় নয় স্বাধীন না দীর্ঘ দীর্ঘ নয় এই সরকারের নামে খাপ তিনি বিশেষ খেলে উত্তর ত্রিপুরা বামছড়া খেদাছড়া লুমকের এই সমস্ত এলাকায় বড়রা ছিলেন ত্রিপুরার সরকার এই যে 1978 সালে আগে মুনি শব্দটা প্রমাণের এই বামফ্রন্ট সরকার ফেলে মুনি শব্দ সবমন্ত্রী না কিন্তু তিনি হিসাব তিনি ত্রিপুরার মনে মিটির অবস্থানের মনে এবার ঘুরে শিখলেন থেকে আরম্ভ খেলেন 1 মাস 15 দিনের 2 মাস 3 মাস মুনি নয় ঘুষ খেলেন কোন এবং তার নামে খাতা কোনো করার এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা খেলে নেওয়া নয় সেই রাজনীতির উপর অর্থ ছিলেন সংসদের হবে মতাদায় এতই দাদাই বহস্ত খুলব না সিংহতা খাই বাংলা অবধি মানে এই ধরনের কথা খেলে নেওয়াকে সে রাজনীতি বাঁচে যায় তিনি শ্রী রাজসিং ভবনের সরকার দর্শক ভগৎ শাখা অষ্টম কমিশন অন্তর্ভুক্ত থাকেন সরকার দর্শন অষ্টম কমিশন বাংলা হরফ রোমান হরফ আমাদের যুবরা জায়গাতে আসলে বক্রতে মাঝখানে নাকানো না টেনে দেশ নিয়ে খেলাধুলা করবার চেষ্টা করছে। তাই রোমান স্কিম হবে না বাংলা স্কিম হবে। আরে স্কিম ভাষা একটা ভাষা একটা জাতির উন্নয়নের সুযোগ হতে পারে না। আপনারা দেখেছেন বাংলা স্কিমে মণিপুরে প্রায় 200 বছর ধরে এখনো বাংলা স্কিমে চলছে। এখন মণিপুরে তাদের মিশন স্কিমও চলছে, বাংলা স্কিমও চলছে। ধীরে 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 মানুষ সেখানে ঠিক করবে। তার জন্য মণিপুরি ভাষা আসিয়ে আসে সাহিত্য দিচ্ছে না, সংস্কৃতি দিচ্ছে না, খেলাধুলা দিচ্ছে না। ভারতবর্ষের অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর রাষ্ট্রে এনে এরকম ভাবে গিয়েছে। আপনি বলেন স্টেটটা শিক্ষাকার রূপাল হিসেবে যারা শিক্ষিত বাংলা সেবা যারা শিক্ষিত কিন্তু তিনি দায়িত্ব নেন কারণ থাকে বামফ্রন্ট সরকার তথ্য ইউনিভার্সিটি পর্যন্ত ও দুটা ইউনিভার্সিটি পর্যন্ত কখনো আসলে প্রাণী থাকেন পিএইচডি খানের সুযোগ পর্যন্ত রাখা দাদু কলেজ যারা যাবেন দার্জিলিং যন্ত্র যাবেন সামনে বললে কমিটার সময় নবাঙ্গ সময় বিয়ে পর্যন্ত করে দেয় ভগবানের বাড়ি ঘুরতে করে শুরু করা ভারতবর্ষ কোনো জায়গাকে এক পদ্ধতি বামফ্রন্ট সরকার খাইটা কিন্তু তিনি বামূলক খাস ঘরে রাত এই পৃথিবী সরকার থেকে করে ঘরের বাসনে ধরা শুনব তিনি তাহলে লাগাই ত্রিপুরা এনডিতে মহারাজ ইউনিভার্সিটি এমন পর্যন্ত করে চালু দেখো কারণ এদিকে প্রশাসনে যারা করলেন ফাইল চালাতালি খেলো ব্যবহার ফাইল যদি কোনো বিষয় সামনে কমন খেলে রাখছে তারপর ইংরেজিবাদ শ্রী রাজ্য বিধানসভার মন্ত্রী সর্বানুমে 2 জনের মন্ত্রী করলো 3 জনের মন্ত্রী করলো এবং প্রায় 60 অন্তত বামফ্রন্ট সরকার তন্ত্র এডিসি প্রশাসন উপর রাজ্য বামফ্রন্ট সরকার বিশেষ বিশেষ ক্ষেত্রে উনি দিলে ইংরেজি উনি দিলে বাংলা কোন দিলে কম করা পায় তেমন খাইল প্রধান খাইল বাংলা করতে যুবক কিন্তু তিনি যারা বরং দেওয়ার কোন লক্ষ্য নাই জ্ঞান বিরোধী দল নেতা মিটিলা খাতা পৌরসভা বা বিরোধী দল নেতা যাতে বলে গেছে 68 শিক্ষা মুখ্যমন্ত্রী নয়
একটা কর্মদিকে রেখা অথচ 500 টাকার উপর ধর্মবন্ধের চীনের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বড় কর্মকর্তা চিঠি বাংলা বাই চিঠি ইংরেজি বাই চিঠি অফিসিয়াল এমবেসিতে অফিসে কোনো ব্যবহার থাকে কিন্তু তিনি অপরাধ ব্যবহার ঘরে মেডিসিন থাকা স্কিলটা থাকে কোনো অত্যন্ত বিষয়যুক্ত খেলেন অন্তর্ভুক্ত খেলেন অপরে বছর ভাগে ব্যবহার খেললাম অবনীভাবে সরকারের দরকার তিনি বিশাল ছিলেন তিনি জেপি প্রেসিডেন্ট সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন সদস্য সদর ত্রিপুরা দেবী কর্ষাকার স্বাধীন ডিপ্রেস কর্ষাকার পুলব 38 সালে স্বাধীন ডিপ্রেস কর্ষাকার লেবানকা মন্ত্রী খাপ 90 সালে কৃষিকার করেন খাপ আপনি করেন 2018 ত্রিপুরা দেবী কর্ষাকার এমএলএঙ্কার মন্ত্রী খাপ 2023 নেতা ত্রিপুরা দেবী কর্ষাকার এমএলএঙ্কার মন্ত্রী খাপ জ্ঞান তিনি এমএলএ মন্ত্রী নেন তখন নিজেরা আমরা আখের ঘোষণার ব্যবস্থা ছাড়া বিরাট করেন তিনি বাংলায় পুলিশের খেলা চলছে নেতাজি করালেন কোথাও কোনো সময় বলছে ওই নিচে জগতের হবে কোনো সময় বলছে ত্রিপুরার নেতাজি করেন হবে কোনো সময় বলছে সাংবিধানিক সমাধান চাই বিশাল সাংবিধানিক সমাধান এটাও পুরাতন বলছে না সাংবিধানিক সমাধান যদি না চান ভর্তি খেলেন তখন নয় ভরপুরান রাজনীতি ধর্মাশ্রমের সাথে হওয়া থেকে কোনো ধরনের বিচারিতা নিয়ে নেয়া সে পরিষ্কার ভাবে ছাড়াও আপাতত এডিসির এলাকার উন্নতি খেলাধুলা অঞ্চল 125তম সংবিধান সংশোধনী লড়ে প্রয়োজনে খাম কাকাল তাই ভাইটা মুখ্যমন্ত্রী নাম সাহিত্য স্বতন্ত্রতায় খারাপ খেলে লড়াই নাম খতরনাক খেলে আয় বাঁকুড়া পুকুর এডিসিতে ভূতাত্ত্বিক রাজ্যের অবস্থা দেশকে এডিসি এলাকানো ভিলেজ কমিটি নির্বাচন করেন ভিলেজ কমিটি নির্বাচন করেন ফলন ভিলেজ কমিটি নির্বাচন নাই একদিকে ভিলেজ কমিটি একদিকে ব্লক ব্রহ্মথান আইপিএফকে বিজেপি এবং ভিলেজ কমিটি এবং ব্লক বিহার থেকে এডিসি এলাকানো ব্লক এবং ভিলেজ কমিটি মুখে রাখা চলছে মুখে রাখা নির্বাচন না হওয়াতে আজকে কথা বলার জায়গা নেই মানুষের বিষয়ে এই ভিলেজ কমিটির মধ্যে ছিল গ্রাম সংকট করতে হবে বছর 2 বার হিসাব তাকে করতে হবে মানুষের কথা নিয়ে ওই ভিলেজ কমিটির উন্নতি করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে কিন্তু আমরা দেখছি ভিলেজ কমিটির নির্বাচনে কোনো ধরনের ভূমিকা সেখানে দেখছি না কেন করতে হবে গোটা দেশে নির্বাচন চলছে এখানে বিধানসভা হয়েছে 30 পঞ্চায়েত হয়েছে কেন ভিলেজ কমিটি নির্বাচন হবে না অথচ এই ভিলেজ কমিটির গ্রামের একটা গ্রামীণ সরকার সেটাকে বিক্রি করে গ্রামীণ মানুষের আর্থিক জীবনযাত্রা মান উন্নত হতে পারে অথচ এই জায়গাটাই আজকে সর্বপ্রকার চেষ্টা চলছে তাদের বাঁকুড়া বুকুড়া ও জায়গা প্রধান সেনের কোনো সুযোগ নেই তাই তো ভয়ঙ্কর এবং আক্রমণ শুধু পুরো গোটা দেশ গণতান্ত্রিক ভারতীয় তৈরি করব আবার ইসিসি নামের প্রথম সিএন নামের এনআরসি নামের ভোট অর্ডার করে ফেলেন ভোটন বিহারকারী কিন্তু গণতন্ত্রী কংগ্রেসের জন্য এখানে চেষ্টা থাকবেন এবং প্রভাব ফেলেন ইসিসি কমন সিভিল কোর্ট ফেলেন ওই এডিসিনের ক্ষমতা একটি অনুষ্ঠিত রিজার্ভেশন গণতন্ত্র খেলে পাবেন সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের তৈরি কমারে এই অধিকার সাহিত্য সমিতির যে অধিকার এই অধিকারের পর্যন্ত তাদের ক্ষমতা খেলে পাবেন যে ইউনিভার্সিটি সন্ধ্যায় আইন থেকে কেন্দ্র সরকার ধর্ম অধিকারের উপরে আক্রমণ খেলে চেষ্টা খাইতে মানে ধরক আসন্ন তারপর বকুড়া চিনি সভাটা প্রদর্শন না খেলে আরো এভাবে ধরক কাবুল ফেলে গেছে মতো অফিসার কমিটার সুবিধা কি দরকারি সুবিধা মামা নকল মামাও ভাবিনা আদায় ফেলে এখানে পরে আমার কথা এখানে বলা শেষ করলাম হিন্দু সারা ভারত বিএনপি ছাত্র জনগণ জিন্দাবাদ মিছিল থেকে আওয়াজ উঠছে সরকারিভাবে কৃষকদের সার
উন্নত মানের বীজ কীটনাশক দিতে হবে। জমি চাষিদের বিনামূল্যে বীজ সার কীটনাশক দিতে হবে। বছরে 200 দিনের কাজে শুধু তৈরি করতে হবে। সারা রাজ্যে ধান কেন্দ্র এবং ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী করতে হবে। জমি অর্থের আইন জমি একে পণ্যদের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে। জমি অন্ত্রী আইন জমি একে চুরিদের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে।
তাদের করতে হবে, 11,500 টাকা প্রদান করতে হবে, 500 টাকা প্রদান করতে হবে, 11,500 টাকা প্রদান করতে হবে। লড়াই শৈলের প্রতিবাদ, শৈলের প্রতিরোধ, শৈলের বিক্ষোভ, সমর্থনে আজকের এই মহানগর অভিযানে তারা তারাই যোগ দেন। সমর্থনে আজকের মহানগর অভিযানে তারা তারাই যোগ দেন। কৃষক সমাজ কেন্দ্রিক 1 বছর ইউনিয়নের আজকে মহানগর অভিযানে তারা তারাই যোগ দেন। দাবি নিয়ে এসে মুখ্যমন্ত্রী নিকট ধরনের প্রদর্শন সফল করুন। সরকারিভাবে কৃষকদের সামান্য পালনের কীটনাশক প্রদান করতে হবে। সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের কীটনাশক প্রদান করতে হবে। কৃষক সমাজ এমপি করবেন না, সবাই সারিবদ্ধভাবে 2 লাইন করে এগিয়ে যাবেন। টমটমের বাইকে বাধা আছে, তার এখানে যারা স্লোগান দেবেন এখনো উপস্থিত হননি, আপনাদের অনুরোধ করছি টমটমের মধ্যে কৃষক সমাজের গণমুক্তি পরিষদের তাকে আজকের বিধানসভা অভিযানে সরকারিভাবে কৃষকদের সার উন্নতমানের কীটনাশক ও চিন্তাশীলের বিনামূল্যে সার কীটনাশক দিতেই হবে। কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রে রেগুলেটর চালু করতে হবে। গ্রামীণ শ্রমিক ও খেতমজুর জমি 1 বছরে কমপক্ষে 200 দিনের গাড়ি বইলে 100 টাকা মজুরি দিতে হবে। হ্যালো আঞ্চলিক জিলাপদ কৃষক সমাজ ইউনিয়ন ভিক্ষার কৃষক সমাজ ভারতের বিশ্বে খণ্ডনের ব্যবস্থা মাথা নয়। রেখা 200 দিনতে 60 টাকা মজুরের ব্যবস্থা মাথায় নাই। यहाँ श्री समाज लिखो, यहाँ श्री समाज लिखो, यहाँ श्री समाज लिखो। अंकल लोग जिलापन বিএনপি থেকে জরুরি খারাপ শিক্ষক সমাজের নির্বাচনী বিধানসভা অভিযান দলা সতর্ক অভিযান বিধানসভা অভিযান দলা হিমায় যায় 125তম সংবিধান সংশোধন ভেঙে সিঙ্গাপুরের কোনো সম্মান নাই। কখনো কখনো সুপ্ত মুসলিম চক্রাই তিনি চলাচল
লিখা এইগুলো পুরাতন কমিটির সবাই মিলে আমার সঙ্গে নিয়েছিলাম একসাথে ছাত্র নিয়েছিলাম ইউনিয়ন দিচ্ছে না আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমর্থনে আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমুদ্রী মানুষের অতীত অধিকার রক্ষাকারীদের আজকে মিছিলে দলে দলে করছেন ডক্টর টি.কে. রয়, যিনি আমারও ডাক্তার ছিলেন, আমার চিকিৎসা তিনি করেছেন, এবং বোম্বে টাটা ডিরেক্টর ম্যাডাম কাটায়নি এবং এইমসের অন্যান্য চেয়ারম্যান যিনি ছিলেন উনি সফরকর, ওনার উপস্থিতিতে সেখানে এই রিজনাল ক্যান্সার হাসপাতালে সেখানে আমাদের উদ্বোধন সেখানে মধ্যে হয়েছিল এবং তখনই 2014 সালে 120 কোটি টাকা এই ক্যান্সার সিনিয়র মানুষ এটা কি বাজে ভাষণ? না বাজে করছেন না, কিন্তু কি ক্যান্সার হাসপাতালে এই এটি তো আপনারা বলবেন, বাবু আপনারা তো বলে দেবেন ক্যান্সার হাসপাতালে এটা মনে হবে যে কোনো মানুষ শুনলে এবং সাংবাদিকের মধ্যে বাজে ভাষণ। আরে পাঁচটা করে নিশ্চয় আপনি কি বলছেন? ঠিক আছে, এখানে এখানে যে এখানে এনএসডি এই মেশিনগুলো সেখানে মধ্যে বসা এবং ক্লিনিক সেখানে মধ্যে করে 16টা মেশিন। এখন এই যে মেশিনগুলো সেখানে আজকে কালকেও উনি বলার চেষ্টা করেছেন যাওয়ার জন্য যে প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে প্রতিটা মেশিন 16টা মেশিন সেখানে আছে, প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে নষ্ট হয়ে আছে। তারা সেখানের মধ্যে যেটা করার সেটা তারা করছেন না সেই দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিযোগ যেখানে এসছে যে 78,387 টাকা চেক এই প্রশ্ন করেছেন একসাথে এর সম্পর্কিত, এটাই তো ভেরিফিকেশন সেখানের মধ্যে চাই। পরিষ্কার হচ্ছে সকলে শুনছে। আমি তো আপনার যে বিচার তারপরে উনি বলতে বড় পঞ্চায়েত আমি সে বক্তব্য শুরু করছে। আমি তো বলছি প্রত্যেকটা মেশিন অচল অবস্থার মধ্যে সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের সম্মতিতে। আমি যখন স্পিকার ছিলাম তখন এগুলো চ্যালেঞ্জ ছিল, আপনার কোনো কনফিডেন্স কারণ নেই। আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করবেন না যে শুধু রোগীকেই কিছু দেখা, এটার সঙ্গে জড়িত আছে এখানে এখানে না, এটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই। মেশিন খারাপের সঙ্গে এটা কি সম্পর্ক? কারণ এখানে আপনার পয়সা আমাদের
এখানে সমস্ত ওয়ার্ড কল ওয়ার্ড কাউন্সিলের টাকা সব কিছু আমাকে আমার কথা একটা হসপিটাল আমি এখন জাস্ট সিটি করছি আরে ডক্টর কমলাম করবার আমি তো কথা আপনারা গভর্নমেন্ট জায়গাকে চেষ্টা এখানে ব্যয়ভাবে কোনো কাজ হয়নি এবং তোমার কাছে লাগু কিছু এখানে ডক্টর শিবির সুলতানা এমবিবিএস পিটি এবং তিনি পিটিএসের আইসিএস ডক্টর রমজানের প্রধানকে যে এখানে এসে তুমি টাকা এখানে সেন্টার অফ রাইটকে আপনারা শুরু করছেন একদম চেয়ারম্যান তিনি কোনো টাকা দিতে পারেন না, কোনো টাকা পান না। উনি নিজের সিদ্ধান্ত নিয়ে 18,387 টাকা উনি দিয়েছেন, আমার কাছে চেক আছে। তার কোনো কৃষি কল্যাণ সমিতির আমাদের চেয়ারম্যান আছে, এখানে থেকে গেছেন। দিতে পারেন না, এটাকে ঠিক আছে। আমি ডক্টরের মন্ত্রী, উনি ডক্টরের মন্ত্রী, মোবাইল নিচ্ছি, আমরা অবশ্যই মোবাইল ইউজ করবো না, ক্যান্সার হাসপাতাল এবং সিটি হাসপাতাল মিলে একটাই হোক এবং আমার বুদ্ধ সুন্দর আমরা মোবাইল দেন, আমি ক্যামেরা দিতাম না করে দিয়েছি। এই ক্যামেরা মেনটেন করো না, দামও তো জানি না আমি তো আমার উত্থাপন করেছিলেন মাননীয় মাননীয় উপদেশ মন্ডল, এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক অন্যরা দেখুন এটা আরো এক্সপিরিয়েন্স এই যে আমাদের আমাদের জন্য গর্ব করা একটা সময় ছিল এখানে এই ধরনের আমরা সেদিন কি বুঝতে কিন্তু সার্জারির পরে এখানে কিন্তু জেনারেল সার্জারি ছিল না, সেই জায়গার মধ্যে আগে খালি রেডিওথেরাপি বা অন্য যেসব আমাদের রেডিওথেরাপি এগুলো দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। কিন্তু একসময় এইরকম আর্ট অফ এক্সপিরিয়েন্স ছিল না ইনস্টিটিউশন, আমাদের অন্ত থাকবে না একলা। আমরা এই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো করে আছে এবং যেটা বলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু কাছে বাংলাদেশ থেকে এগুলো ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয়, এই জিনিসটা মেশিন খারাপ হতেই পারে, কিন্তু তার খারাপ কিন্তু আপনি না বসে মানে বসে এইরকম এটা নিয়ে কিন্তু তার হচ্ছে না পান। আমি প্রাথমিক আমি বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন অ্যাপেন্ডিক্স করতে গেল বা বায়োপসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। কাজে কোনো জায়গার মধ্যে এটাকে সচল বা অচল এটা বলার আমার মনে হয় আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা তো এইগুলো বিষয় নিয়ে আমরা যাই করবো, আমরা আশ্বস্ত করছি এগুলো নিয়ে আমার মেয়েদের আমার মনে হয় কিছু এখানে এটা মানে কিছু বলা
মানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি। আর অনেকগুলো নিশ্চয় মাননীয় চেয়ারম্যান আজকে ক্লারিফিকেশন দিচ্ছেন আপনার কাছে আপনার ক্লারিফিকেশন কি ছিল আপনার প্রশ্ন কেন আপনি একটা যে কোনো পত্রিকাতে নেই এই পত্রিকা থেকে যাতে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা টাকা নিয়েছেন আপনি আপনি একটা তৈরি করা একটা মানুষ দিয়ে নাম পর্যন্ত করাচ্ছেন পর্যন্ত করেছেন আপনি আমি যখন এখানে স্পিকার ছিলাম তখন কোনো পার্লামেন্ট এবারও অফিস আমাকে বলেছেন আর যে কোনো একটা গাড়ি একটা ড্রাইভারের নামে নাম চুরি না যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এরা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন যেহেতু আমি কোনো অফিসে নেই কিন্তু কোনো ব্যবহার আসলে সততা এবং তার কোনো দাম নেই এটার পিছনে কোন চক্র কাজ করছে আমি জানি যারা সেখানে বিভিন্ন পদে দেখেছে এখন নেই তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে একটা বাংলাদেশের থেকে এসে এখানে আজকে যারা পড়াশোনা পেয়েছে আঘাত পেয়েছে একজন নেতা তাদের আজকে রুদ্রেক হাউস আজকে ইনোভা গাড়ি সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে তখন হচ্ছে কথা এটা কি অন্যায় একটা পরিষেবা নেই আর ইন্ডিয়ার লিডিং হসপিটাল হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উত্থাপন করেছিলেন মাননীয় সচিব শ্রী কৌমুদ্রিয়া। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলোতে দু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে দু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা। মাননীয় উপদেশ মহোদয়, ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে দু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে দু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলোতে কক্কর ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, আলাম, মগ, গারো, কুকি, নিজম, মণিপুরী, বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটি বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক
রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকি ভাষা ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষা অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে, যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইরেক্ট বা উপভাষার অন্তর্গত। এরা যথাক্রমে দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রুবিনী, মুরাসি, কুচই, নোয়াদিয়া এবং কোলই। এই বিষয়ে উল্লেখিত যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইরেক্টর বা উপভাষায় যেটা প্রকাশ করা হয়েছে, সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠী ডাইরেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসেবে পরিগণিত, তাই ভাষাকে আলাদা ভাষা হিসেবে ত্রিপুরা সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়। প্রসঙ্গত এখানে উল্লেখিত যে ভাষা পৃথক স্বীকৃতি স্থাপিত দাবিগুলি বলে শিক্ষা দপ্তরের অধীনে ভাষা পৃথক স্বীকৃতি প্রদান, পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিগত বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো লিখিত রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া। মাননীয় প্রকাশ মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জাতি জনজাতি গোষ্ঠী আছে, সাবস্ক্রাইব হবে। আমরা সমস্ত প্রায় সাবস্ক্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা করি। Point of clarity, sir. Tripura is the 19th So, যেন আমরা language that is only spoken by particular আমরা cities of আমরাই রিয়াং ভাষা বলে বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, ভরতী, ত্রিপুরী, রুবিনী বলে। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা কৌশলের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, অনেক আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল আনারস যেটা অগ্রগত আমরা রিয়াং ভাষা আমরা অমুক। যেমন রাজা এটা আমরা আটা বলি, তারা দাদা বলি। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরা যে জোর করে যে কৌশল বলতে হবে, আমরা সবাই কৌশল বলে আর ওই এরা এগেন্স্ট কৌশল। কিন্তু সেকেন্ড লার্জেস্ট ট্রাইব হিসাবে আমরাও চাই যে ছোট ছোট ট্রাইবগুলো যাতে রিকগনাইজ করে, কেন আমাদের হবে। তো তার জন্য আমরা এটাই জানি যে আমাদেরকেও যাতে রিকগনাইজ করা হয়। সেকেন্ডে এখানে কিছু কিছু আছে, যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামি সিমিলারিটি। তো আমাদের মধ্যে কিছু সিমিলারিটি আছে। তো আমরা তাও এসে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি কৌশল সিদ্ধান্ত হচ্ছে যে চাকরির ক্ষেত্রে কৌশল এবং বাংলা ভাষা। তো যারা চাকমা আছে, যারা অনেক আছে, সাইকেল খালাম, যারা তো আমরা কৌশল করে তাহলে কিভাবে চাকরি দেয়, চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমার এই যে আমার রিকোয়েস্ট থাকবে যে এটা একটু দেখতে, যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হয়। মাননীয় প্রকাশ মহোদয়, এখানে আমার কাছে একটা আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14/22 যেটা বললাম কমিটি গঠন করা। আমরা জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করছে, সবাই জানে। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে রেখেছেন, ওই কমিটির রিপোর্ট আসুক। আমরা 22-এ সেই কমিটি বানিয়েছি, তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো, আবার কি অবস্থায় ঠিক দেখাতে আসবে, তারপর আপনার জানতে হয় নিশ্চয়ই বিষয়টা।
মাননীয় ডেপুটি স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় সদস্য নমুদ রিয়াজ মহোদয় কিছু কিছু ওয়ার্ডের যে ডিফারেন্স গুলো বলতে চেষ্টা করে, যদিও ইজ নট ভাষাবিদ, আমি ভাষাবিদ, আমি ওইটার বিপক্ষে বলছি না, আই এম অনলি গিভিং লিটল বিট অফ। যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেট, ঢাকাইয়া, কবিতা, সুবিধি আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা তো নিজেদের মধ্যে নোয়াখালী বা আইকান আছে, আইনু জাইনু বাট নট দ্য সেম। এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্র মহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন? আমরা ত্রিপুরার লোক, যেভাবে কথা বলি ওই ভদ্র মহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসি। আসলে প্রভুবাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া দেববর্মাদের মধ্যেও একটা ডিফারেন্স আছে। ত্রিপুরা, জমাতিয়া বা এই ককরোচ স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াল থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, আমাদের যেমন কাইটা পরিবারা কেহা বলে, এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা সন্দেহবাহী ত্রিপুরা আছে, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছে, উনি বলতে পারেন আমরা জানি তোলা বলি, অনেকে তালা বলি। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতে হবে। তো মাই পয়েন্ট ইজ, আমি এটার বিরুদ্ধে করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাতে আলাদা করে সমস্ত জায়গায় যেখানে যেখানে আপনি পড়াতে পারবে, জমা দেওয়া এইটা করতে গেলে কারণ তো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর একটা ভাষা বড় 1979 থেকে লড়াই করতে করতে আদৌ লড়াই 67 থেকে এটার দাবি উঠে ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। হ্যাঁ, I'm not dissolving বাড়িতে কিভাবে বলতে, this is different, কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে, এদিকে লিটারেচারে নিতে গেলে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই নাথিং এলস। ডিফারেন্সটা আছে কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কোথায় আটকে গেছে? There are certain questions, যে কোনো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি দেবে দেবে, তার রাষ্ট্র কোথায়, তার রাষ্ট্র কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়, দেশ ছাড়া, রাষ্ট্র ছাড়া ভাষা মানে ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার সরকার বিবেচনায় এই বিষয়ে যাওয়া উচিত। সরকার ভুল করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। থ্যাংক ইউ। পয়েন্ট অফ ক্লাস দ্যাট মিনস আমরা অপরকে বলতে হবে মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে বিষয়টা এখানে উঠে আসছে এবং বিভিন্নভাবে নোয়াখালী, তারপর আপনার আমরা বাঙালিদের প্রতি ইত্যাদি,
মানে লিখিত ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউকে নিয়ে যখন ওনারা দাবি করে ভূমিটিও হয়েছে এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকিয়ে গেছে বাইশে বললাম এটা এই হচ্ছে আটকাবে কেন দেখবো যাতে না আটকায় কাউকে যখন ওনারা চাইছে আমাদের এখানে তো মণিপুরিও আছে আমাদের এখানে চাকরাও আছে তাহলে কাউকে সমস্যা কি সবাই আমরা তো ভাবছি যে বাংলা আপনারা বাংলা বাংলা বলি না তো পর জায়গায় যদি উঠিয়ে এরকম দিয়ে দিন একটা লিখে তাহলে যদি আপনার সবাই মেনে নিন লিখবো হবে যে এরকম তো এটা ভাষাটা সৃষ্টি করে তারা পর জায়গায় উঠে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয় মণিপুরিরা করছে বাঙালি সেটাতে যার যার দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে চুক্তিগত আছে সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয়ই ওনাদের যে বিষয়টা যাতে কাউকে বলছে সেই ভাষাতেই যাতে এখানে সেই ব্যবস্থা কমিটিকে রাখি কথা বলতে রেফারেন্স বিরোধী দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শঙ্করলাল চাকমা। এখন আমি গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি উক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল মৌমারি ব্লকের অতিরিক্ত কর্মচার কাজ ও উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে খামুন বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত লালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এখানে যে দরখাস্ত রাখা হয়েছে তার উত্তর এরকম মনোয়ারি ব্লক 31টি ভিলেজ কমিটি নিয়ে তৈরি আয়তন আনুমানিক 278.27 স্কয়ার মিটার এবং মনোয়ারি ব্লকে 25,625 পরিবার সহ মোট জনসংখ্যা 1,08,810 জন, যার মধ্যে 31টি ভিলেজ কমিটি করমছড়া বিধানসভা কেন্দ্র এবং 9টি ভিলেজ কমিটি যেটা সামনে আছে সেই বিধানসভা কেন্দ্র আর একটি ভিলেজ কমিটি আছে প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের গতিতে জনগণের নিকট পৌঁছে দিতে করমছড়া বিধানসভার মধ্যে মনোয়ারি ব্লক এবং সামনে বিধানসভার মধ্যে মনোয়ারি ব্লক তৈরি করা হয়েছে। একটি নতুন ব্লক তৈরি করতে সরকারের প্রশাসনিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পায়, যেমন তার নতুন জায়গা অধিগ্রহণ, নতুন অফিস বাড়ি তৈরি করা, প্রয়োজন ভিত্তিক আসবাবপত্র খরিদ করা এবং নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি। তো এছাড়াও নতুন ব্লক তৈরি করতে বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং শেষে মন্ত্রিসভার অনুমোদন দিতে হবে। তো বর্তমানে দপ্তরের কাছে নতুন ব্লক তৈরি করার মূল পরিকল্পনা রাজ্যের মধ্যে জঙ্গল ব্লক, গঙ্গানগর ব্লক, বৈশাখের ব্লক, শিলাচুরি ব্লক যেগুলো 7টা আসলে পঞ্চায়েতগুলো নিয়ে গঠিত। আমাদের দুটো কনস্টিটিউয়েন্সির একসাথে একটা ব্লক হওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে অনেক সময় এটা অসুবিধার সম্মুখীন হতে হবে, কারণ এরিয়াটা অনেক বড় আর পঞ্চায়েত অনেক বেশি থাকার কারণে। যদিও এখনো আপাতত সরকারের কোনো সিদ্ধান্তে নেই, তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের এলাকার জনগণের কথা চিন্তা ভাবনা করে আপনি সহৃদয় প্ল্যান করে একটু যদি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ। স্পিকার মহোদয়, ঠিক আছে, শম্ভু বলেছেন দেখবো বিষয়টা। রেফারেন্স চতুর্থ উত্তম প্রক্রিয়ার মানব সদস্য শ্রীমতী মীরারানী সরকার মহোদয়া, এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল চারিপাড়া স্কুল হেলথ ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট ওয়েলনেস সেক্টরটি দপ্তরের নিজস্ব স্থান করা সম্পর্কে লেখাটি হল মাননীয় সদস্য এটা তো আপনি ওনার আপনি কয়ে না মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে ফুলপাড় হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কাজ চলছে। এর পূর্বে যে সেন্টারটি একটি অস্থায়ী বাগাবাড়িতে ছিল। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং দাবি অনুযায়ী
উক্ত সেন্টারটি নিজস্ব অপর স্থানান্তরের জন্য। এই হেলথ সেন্টারটি বিভিন্ন রোগীর চিকিৎসা হয়, যেমন টিবি রোগী থেকে কোভিড এবং বিভিন্ন টিকা প্রদান করা হয়। গর্ভবতী মায়ের ওই সেন্টারটিতে আসেন, এর পাশে প্রাইমারি স্তরের শিশুরা অধ্যয়ন তথা পড়াশোনা করে। এক্ষেত্রে এদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের সুযোগ থাকে। তাই প্রতি সপ্তাহ হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব ভবনে স্থানান্তর করার প্রয়োজন। 18 নির্বাচনের পর যখন আমাদের সরকার গঠিত হয়, তখন আমার বড় ভাই প্রয়াত এমএলএ দিলীপ সরকার এই ব্যাপারে একটা জায়গা নির্ধারণ করেছিলেন, কিন্তু উনার অকাল প্রয়াণে সরকারিভাবে সেটার অধিগ্রহণ হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রয়াত এমএলএ দিলীপ সরকারের অসম্পূর্ণ কাজ যাতে সম্পন্ন করা হয়, তাতে আমাদের এলাকাবাসী খুবই উপকৃত হবেন। নমস্কার। মাননীয় স্পিকার মহোদয়, এখানে যেহেতু আমাদের মাননীয় বিধায়ক শ্রীমতী বীণা রানী সরকার এনেছেন, এখন বর্তমানে চারিপাড়া এইচএ স্কুল বিল্ডিং থেকে পরিচালিত। তো এই হেলথ ওয়েলনেস সেন্টারটি করার জন্য উনি যে কথাটা বলেছেন তার উপযুক্ত জায়গা আমরা খুঁজছি। উনি এটাও বলেছেন ওনার যে স্বর্গীয় তো সেটা আমরা খুঁজছি যদি হয়, এবং পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আওতায় নির্মাণের পরিকল্পনা দপ্তরের বিবেচনা। এখন মঞ্চকে উত্থাপন করছেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুগুলো দেওয়ার জন্য। বিষয়বস্তুগুলো হল কমতি জেলার মাধ্যমে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের সহযোগিতা আছে তো অনেক কিছু, দুইটা মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে রেফারেন্স পিরিয়ডে যে মাননীয় বিধায়ক অভিষেক দেবরায় বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়। এনসিপি একটি অভিন্ন পাঠ্যক্রম অনুসরণকারী এই বিদ্যালয়সমূহ স্থাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের যখন ট্রান্সফার তাদের তারা যাতে গিয়ে তাদের পড়াশোনার ব্যাঘাত না ঘটে, এর জন্যই এই কারণে কিন্তু এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি স্কুলে স্থাপন করা হয়। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি জেলায় অন্তত একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত এই রাজ্যে প্রায় 9টি আমাদের সেন্ট্রাল স্কুল আছে, এবং তার মধ্যে যেটা মাননীয় বিধায়ক বলেছেন যে বনগড়ে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন। তো সেই বিষয়ে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের চাহিদা অনুযায়ী প্রায় উদয়পুরের বনগড়ে 10 একর জমি হস্তান্তর করা হয়, এবং সেই জমিতে 25 লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ীভাবে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষ, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের আবাসনের ব্যবস্থা করা হয়। তো এই রিপোর্ট আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে নীতিগত ওনারা সমর্থন করেছেন, তবে প্রকল্পটি নীতিগতভাবে সমর্থন হলেও বিদ্যালয় শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পরে সে যথাযথ ব্যবস্থা করে। মাননীয় মুখ্যমন্ত্রী, অ্যাকচুয়ালি এটা যখন 25 লক্ষ টাকা ব্যয় করে যখন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যার ফলে করোনার পূর্বে, তো এখন মানুষের একটা ধারণা যে কোনো না কোনো কাজে হয়তো তখন একটা টেনশন হয়ে গিয়েছিল বা কাজ শুরু হচ্ছে না, পড়াশোনা শুরু হচ্ছে না। তো আমি অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বিষয়টা যেহেতু অনেক দিনের কাজ আমাদের মধ্যে জানাতে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে একটা প্রস্তুতি শুরু হয়েছে, যদি তাড়াতাড়ি বা স্টেপ নেওয়া যায় বা সাথে কথা বলে যদি আগামী নির্বাচন চালু করার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের পুরো জেলার ছাত্রছাত্রীদের উপকার হবে এবং আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন দাবিটাও পূরণ হবে। তো আমি এই বিষয়ে বলার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার সময় আমরা কেন্দ্রীয়
বিদ্যালয় সংগঠনের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে। আমি বিষয়টা আরো দেখবো যাতে তাড়াতাড়ি সেটা ত্বরান্বিত করা যায় এবং টাকামুক্তভাবে যেন স্কুলটা চেষ্টা করি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু আমার হাত পা মাথা, তবু আপনি জানেন যে এই বিষয়ে উত্তর পুরাতন একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যথেষ্ট কাজ করছে। এটার প্রতি আপনি শহরের দৃষ্টি রাখেন, কিন্তু এখনো কেনা দুইটাই একসাথে, দুইটাই একসাথে ওদের মতো নয়। রেফারেন্স পিরিয়ড শব্দটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য রঞ্জিত দেববর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল গত 9 জুলাই 2023 দৈনিক বাংলা প্রবাদী প্রতিবাদী কলম পত্রিকা প্রকাশিত দেশের মাতৃত্ব ত্রিপুরার শেষ পরিণত শীর্ষ সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয় যে বিষয়টা এখানে লিখেছেন, গত 9 জুলাই 2023 ইংরেজি দৈনিক বাংলা প্রবাদী কলম পত্রিকায় প্রকাশিত দেশের মানচিত্র ত্রিপুরা শেষ পরিণত। এটা নিয়ে আমরা চিত্ত প্রতিবার আমাদের ভাবনা করি, ভিতরে এখানে কয়েকবার বলা হয়েছে। এটার মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই। গতকালও প্রত্যন্ত বিষয়টা বলেছি যে ত্রিপুরাকে পরিচয় করে যেহেতু বলা মানে এখানে না করার কোনো বিষয়, যেহেতু আমাদের বেশিরভাগ যে অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া এবং ত্রিপুরাকে পরিচয় করে আসাম হয়ে মিজোরাম হয়ে এবং আসে মায়ানমার থেকে সমস্ত কাজ, আর আমাদের এখান থেকে কাজগুলো যায়, সেই কাজগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন ইউপি বলেন। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কিভাবে নেশামুক্তি ত্রিপুরা আমরা বারবার বলছি, সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেসলি এই ওয়ার্কশপটি বারবার বলছে যারা এর মধ্যে যুক্ত তাদের এগেন্সে কারবাই করা যায়। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় এই ড্রাগ বিক্রি হচ্ছে, শুধু ওকে করলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় স্কুল সেই দিকে আমরা এসআইটি করেছি এবং সেই বিষয়ে অর্ডার দিয়েছে। ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের পুলিশও সেই দিকে ব্যবস্থা দিচ্ছেন এবং বিভিন্ন পত্রিকা আপনারা বুঝেই দেখেন কত কত মানে এই ড্রাগ ধরা পড়ছে এবং এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় কিন্তু আমি নিজে কয়েকবার দেখছি মানে প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়, তো সেটা বুঝেও হয়েছে যারা আছে সেখানে ট্রানসাকশন হয়। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই একটি হবে। আমরা যে বলছি যে ঘাট তৈরি করা সেটা নিশ্চয়ই মানে আমি জিজ্ঞাসা কয় মাস রাখছি এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে পত্রিকা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটাকে যেটা নিয়ে এখানে বলা হয়েছে যে ব্যয় অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% টাকা অনুপ্রবেশকারীরা আছে এবং এখনো সিপাহীজলা থেকে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 7 কিলোমিটার এখনো এখনো হয়নি এবং যেটা এখানে আরো আছে আমরা জানি যে ব্যয়ী অনুপ্রবেশকারী বিদেশিদের পাঠানো করার জন্য এখানে মোবাইল ট্রান্সপোর্ট বা ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার জেলায় যে 7 কিলোমিটার আন্তর্জাতিক যে পথটা এখন পাকিস্তানের বেড়ে যাওয়া হয়নি, সেটা কেন যাওয়া হয়নি, কি কারণে যাওয়া হয়নি, সমস্ত ত্রিপুরাকে পাকিস্তানের বেড়ায় করা হয়েছে কিন্তু শুধু ওই 7 কিলোমিটার কেন এখনো করা হয়নি সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো এখানে পত্রিকায় উৎপন্ন করে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আসে এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অঞ্চল তারা ছড়িয়ে পড়ছে।
তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900 এখানে স্পষ্ট দেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে। হ্যাঁ, 925% গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরার যে সীমানা দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, এখানে তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া সেটা সম্ভব হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকা এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশ যে বর্ডার গার্ডের আপত্তি, এইসব প্রায় আমরা আপত্তি করি। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের নজরে এনেছি। তো এই কাঁটাতারের যে যাওয়া যায়নি এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হবে, বসিয়ার করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের আমি যেটা বললাম আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ প্যাট্রোলিং, তথ্য আদান প্রদান, যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রুখে কাজ করে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা উচ্চস্থ হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলা প্রসিকিউশন রিপোর্টে গেছে। 2021 মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 21 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52। 2022 মামলার সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 23। 2023 অর্থাৎ 10 জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 120 এবং 235 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের we are very much careful about that and we are in that direction. স্যার, আমার আরেকটা পয়েন্ট অফ আমি যেটা বলেছিলাম যে মোবাইল ট্রান্সপোর্ট যাদেরকে করার আগে ছিল এটা মোবাইল ট্রান্সপোর্ট এবং ওই যারা বর্ডার এলাকাতে কোন চেকপোস্ট ওইটা চেক করার জন্য তাদের আইডেন্টিফাই করার জন্য চেকপোস্ট করা হবে কিনা। মোবাইল ট্রান্সপোর্টের তো এখন চলছে এরকম একটা কিন্তু আমরা তো নিয়মিত রিপোর্টও পাঠাচ্ছি আমাদের কাছে, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। তো বাকি যে কাজগুলো আমি যেটা বললাম যে বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে এর মধ্যে NBCC has taken up border fencing work for this balance track about 6.60 কাজ করছে। অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে বলে আস্তে আস্তে এরকম আর সব হয়ে আসছে। আমরাও চাইছিলাম বন্ধ করতে, অনেক আমাদের 0 পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এই দিকে যদি আমরা দেখি তাহলে 8-10টা দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর দিয়ে আমরা দিতে হবে। এগুলো আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে, একটু খালি বাকি সেটাও সম্পূর্ণ হবে। বারবার আমি দিল্লিতে যখন যাই আমি কথা বলি কিসের দেখাচ্ছি আছে 5টা একটা কি করা সবাই রাজ্য গ্রাম যায়, সবাই রাজ্য করবে লে হতো না, সবাই আগে কিনা চাপটা আছে কি বলছে
করে বলতেই হচ্ছে লেখ পড়াই লেখ পড়াই ওই তো দাদা যারা প্রশ্ন করতে আছেন এভাবে জিজ্ঞেস করি এখানে আছে বাবু আপনারা সামনে কি বলেন এই তো ঘটনা হয়েছে চলবনি লেখগুলো চলুন আমি একটা কথা বলছি দাদা এর আগে তো চলুন বাবু এর আগে তো কল্যাণী থানায় আছে মহোদয় আছে এরপরে আছে বিনাকি দান চলবে আমাদের যে চারটা একজনের চারটা সিএম নোট করে নেবে আর উনি বলছে একটা বলবে সবচেয়ে তারপরে বলি দেখি নোট করে বসে আপনার তো আপনি কি বলবেন বললাম আগে 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 ম্যাডাম আপনি বলুন এরপর খাওয়া আপনার মাননীয় মহোদয় আমার রেফারেন্স পিরিয়ডে আমার রেফারেন্স কি হলো আসলে রাজ্যে কর্মরত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তরের নিরবচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আইনানুগ কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বিষয়টা হচ্ছে যে ফরমালি প্রত্যেকে আমরা জানি যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদা সরকারি তথ্য অনুযায়ী মাছের চাহিদা 1,11,770 মেট্রিক টন। রাজ্যে মাছ উৎপাদিত হয় 82,084 মেট্রিক টন। মাছের এই ঘাটতি পূরণ করার জন্য আমরা বহির্রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে আমরা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা এবং বাংলাদেশ থেকে আমরা মাছ সরকারিভাবে আমদানি করা হয়। কিন্তু দেখা যাচ্ছে এই মাছগুলি যেহেতু মাছ অত্যন্ত সহজে পচনশীল এটার মাছকে ফরমালিন দিয়ে সংরক্ষিত করা হয়। অনেক সময় অ্যামোনিয়াযুক্ত জলে বরফ করে সেই বরফ দিয়ে প্রিজার্ভ করে মাছগুলিকে আনা হয়। এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেও একজন ডাক্তার আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যে ফরমালিন হলো ফরমালিনের থেকে তৈরি একটা রাসায়নিক উপাদান এটা কালারলেস এবং এটা সাধারণত আমরা দেখেছি যে মৃতদেহকে মর্চুয়ারিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। The International Agency for Research on Cancer এবং a part of World Health Organization has concluded that formaldehyde is carcinogenic to humans. এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে পরিবেশেও প্রাকৃতিক উপায়ে ফরমালডিহাইড তৈরি হয় এটাতে এক্সপোজ হলে পরে ক্যান্সার হয়। বিশেষত আমাদের সেটাই এই যে অসাধু ব্যবসায়ীরা যারা লাভালাভের জন্য বাইরের রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে যে মাছগুলি আমদানি করা হয় সেগুলিকে ফরমালিন দিয়ে বা অ্যামোনিয়াযুক্ত বরফে সেটা বন্ধে দপ্তর কঠোর পদক্ষেপ নেওয়া এবং কিভাবে নেবে এবং প্রতিনিয়ত যাতে নজরদারি রাখা যায়। এখানে ফুড মিনিস্টার আছে, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার আছে, ফিশারি আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্রত্যেকেই এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেও ডাক্তার তিনি জানেন ফরমালিন কতটা বিশ্বাস নেওয়া এবং জনগণও যাতে এটা অবহিত করা হয় জনগণও যাতে দেখতে পায় যে এই দপ্তরগুলি নিয়মিত নজরদারি রাখছে আচ্ছা ওকে তাহলে পিনাকিও একই ব্যাপার পিনাকিও একই ব্যাপার ফায়ার ব্রিগেড কল্যাণ করে মেরামত করা হবে না আমাদের বিষয়টা কল্যাণপুর ফায়ার স্টেশন ঠিক আছে
সালে 19 তারিখ তৎকালীন বামফ্রন্টের তোমার সেই ফায়ার স্টেশনটা করা হয় এই সময় 11 বছরের মধ্যে যে একটা মানে কি বলবো ওই যে উন্নয়নের কর্মযুগ ত্রিপুরাতে এসেছিল, যারা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই ফ্লাড বলুন, সেই অগ্নিসংযোগ বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, তারা আমাদেরকে রক্ষা করে। তাদের যে স্টেশনটা ওয়াটার তো নেই, থাকার ব্যবস্থা নেই, এমন একটা অবস্থা তৈরি করে 2012 সালের 19 তারিখ। আর সেটা 11 জল মানে রান্নার ব্যবস্থা নেই, জল ছাদ ধুয়ে বড় বড় কাপড় এই একটা অবস্থা তৈরি করে রয়েছে তাদেরকে, যাতে সেই ব্যবস্থা কেন বললাম প্রত্যেকটা জায়গায় আজকে বলতে দিলে আমি বলি মানুষ মারা দিয়ে তারপর বলার মানুষের খাওয়াই সেই জায়গায় উৎপন্ন হয়। আমি আরেকটা সাক্ষী করি, আজকে আমাদের উদ্দেশ্য বিধায়ক বিধানসভা উত্থাপন করেছিলাম আমার বাড়ির সামনে বিদ্যালয় একটু বলে দিই তোকে লালুশ্বরী বিদ্যালয় উনি ভিজিট করেছিলেন, বিধানসভা করেছিলেন, বাধা দেওয়া হয়েছিল কখন যে খসে করবে কার শেষে সরকারি বিপদগ্রস্ত অবস্থায় নৌকার মতো হয়ে গেছে এই বীজ অবস্থা উন্নয়নের দ্বারা সরকার তৈরি করেছে। তার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের এবং প্রধানমন্ত্রীর আছে আমি বলবো এখানে কোয়াটা সঠিক এবং তারা যাতে থাকতে পারে, কারণ তাদেরকে থাকার ব্যবস্থা দিতে নমস্কার। সালে তৈরি হয়েছিল, তারা কোন সালে তৈরি হয়েছিল বেটে গেল আর তো অনেক বলুন। আমার নেক্সট কবি লিখেছেন সেটা রাজ্যের স্বার্থে প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যের স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্যের সৃষ্টির কোন সাইডে রয়েছে। আমরা প্রায়শই আমরা অনুভব করি যে ভূমিকম্প হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিপর্যয় মোকাবেলার জন্য গঠিত একটি বিশেষ বাহিনী। এটি ভারতের সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু যাই হোক যেহেতু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনডিআর তাদেরকে প্রশিক্ষণ দিতে সরকার এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বন্যা হোক, ভারত মহাসাগরের সুনামি হোক, উড়িষ্যার সুপার সাইক্লোন হোক, কিংবা 2014 সালে জম্মু কাশ্মীরে যে প্রবল বন্যা হয়েছিল, সেখানে এনডিআর এভাবে তৎপরতার সঙ্গে হিউম্যান রাইটসকে যেভাবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে আমরা দেখেছি যে এনডিআর এমনভাবে প্রশিক্ষিত একটি এই রাজ্যের এই দেশের সংস্কৃতিকে রক্ষা করতে কিন্তু আমাদের রাজ্যে এনডিআরএফের পার্মানেন্ট কোনো বাহিনী নেই। সুতরাং প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে কুমারঘাট মহকুমা শাসক ভগবান বাবু। কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা বর্তমানে যে কুমারঘাট মহকুমা শাসকের যে অফিসটা রয়েছে পর্যটন দপ্তরের একটা একসময় লঞ্চ তৈরি করা হয়েছে বহু পুরাতন। 2012 সালে কুমারঘাট মহকুমা অফিস বা মহকুমা ঘোষণা হয় এবং ওই সময়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই লঞ্চটি পর্যটন দপ্তরের সেই ঘন্টাতে অফিস
দলের মধ্যে আছে। 2011-12-তে কুমারঘাট শিক্ষামন্ত্রীর সংলগ্ন 6 একর জমি মহকুমার শাসক অফিসের জন্য তার অ্যালটমেন্ট করা হয়েছে। তার রেকর্ড আমাদের কাছে আছে। কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও আজ অব্দি সেই মহকুমার শাসক অফিস নির্মাণ করেন। আমার বক্তব্য এটাই, গত 2018 সালে যখন ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল সেই সময়ে ফ্লাডে প্রায় এই বিল্ডিংয়ে আর্থিক জল হয়ে গেছিল। প্রয়োজনে অনেক নথিপত্র সেদিন ধ্বংস হয়ে গেছিল। আজ খুঁজে পাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী ওনার কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকবে, যদি কুমারঘাট মহকুমার শাসকের অফিসটা দ্রুততার সঙ্গে নির্মাণ করা যায় তাহলে কুমারঘাটের মহকুমার প্রত্যেকটা মানুষের উপকৃত হবে এবং তার জন্য জমি অতিক্রমণ অলরেডি করা আছে। আমি এর পূর্বেও বহুবার চিঠি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই বিধানসভাতে আমি আবারও আমার সেই নিবেদন রাখছি অফিস করতে তৈরি করার জন্য। এবার সামলবাবু এবং ইসলামুদ্দিন সাহেব একসঙ্গে বলুন। আমাদের মামলার কথা বলেছে ওখানে এটা দ্রুত ইয়ে করা আর তাদের ইন্টারভিউটা বলা। 2 নম্বর হলো যে ছাত্র শিক্ষকের যে অনুপাত অনুপাত আছে সেই অনুপাত আছে, সেই অনুপাতে যে কোটা খালি আছে সেই খালিটা পূরণ করা এই ডিগ্রিতে নেওয়ার জন্য কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে সেটাই হলো একটি আমরা মানে তাদেরকে যাতে নেওয়া হয় যেহেতু খালি আছে। মাননীয় অধ্যক্ষ এসপিজিটির ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা যেন ক্যান্সেল হচ্ছে। Mananiya Dr. I have noted all the points raised by our respective honorable MLAs on notices of calling attention. Namely, Srimati Kalyani Rai, MLA serial number 1, Sri Pinaki Das Chaudhary, MLA serial number 2, again Srimati Kalyani Rai, MLA serial number 3, Bhavan Chandra Das, MLA, then Sri Shaman Chakraborty and Islamuddin MLA, serial number 5 and 6. Therefore, as per decision, I hereby give all the calling attention. এই সভা বেলা 2:40 পর্যন্ত বলতে হইল। বেলা 2:40 বলতে হইল। মুঘল সাম্রাজ্যের প্রতিটি ইমারতের পরতে পরতে লুকিয়ে আছে হাসি আর কান্না মাখানো ইতিহাস, যে ইতিহাস আজও কথা বলে, ফিরিয়ে নিয়ে যায় অতীতে। সেই ইতিহাসের সন্ধানে আজ আমি এসেছি দিল্লির লাল কেল্লায়। আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা আপনার কল্পনাতীত মন হয়তো কোনোদিন কল্পনাও করেনি। কিন্তু ইতিহাস তো আর নিজের মনের মধ্যে কল্পিত জগতের মতো হয় না। যা কিছু সত্য সেটাই তো ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মুঘল সাম্রাজ্যের ক্ষমতাধর শাসক সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর এবং প্রেমিক পুরুষ সম্রাট শাহজাহানের হেরেম। কি হতো হেরেমে? কারা সেখানে থাকতেন? হেরেম দেখতেই বা কেমন ছিল? নর্তকীর ঝংকারে ঠিক কোন স্থানে আমোদে মেতে উঠতেন মুঘল সম্রাটরা? সবকিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে।
অটোমান সাম্রাজ্যের বিখ্যাত সম্রাট সুলতান সুলেইমানের হেরেমের কথা আমরা অনেকেই জানি। তেমনি এক হেরেম ছিল মুঘল সম্রাটদের। আগ্রা ফোর্টে একটি দুটি নয়, আমি অন্তত 3টি হেরেম নিজে চোখে দেখেছি। এছাড়া ফতেপুর সিক্রিতে একটি এবং দিল্লির লালকেল্লায় আরো একটি হেরেম দেখেছি, যা আপনাদেরও দেখাবো। হেরেমে সবসময়ই সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল, যে কারণে সেখানে কি হতো তা জানার প্রবল ব্যাকুলতা এবং আগ্রহ অতীতের মতো আজও রয়েছে মানুষের মনে। মুঘল সাম্রাজ্যে যখন যিনি সম্রাট হয়েছেন, তখন তিনি তার হেরেম সাজিয়েছেন নিজের মতো করে। হেরেমের ইতিহাস হাজার বছরের পুরনো। তুর্কি সাম্রাজ্য থেকে আলোচনায় আসা নারী কেন্দ্রিক এই রীতিকে ভারতীয় উপমহাদেশে মুঘল সম্রাটরা রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। হেরেম শুধু রাজা বাদশাদের আমোদ ফুর্তির জায়গা, বিষয়টি তা নয়। আজকের আধুনিক সমাজ বৈধ অবৈধ একাধিক সম্পর্ক, এমনকি একাধিক বিয়েকেও মেনে নিতে চায় না, কিন্তু আগের দিনে রাজা বাদশাদের জন্য এটা ছিল তুচ্ছ একটি রাজস্বিক রীতি মাত্র। সেই রীতির অবস্থা চালিয়ে দেব, সমগ্র তারা ব্যবস্থা করেন 5 কেজি মানব লাগলাম, খরচা সমেত, খরচা কৃষক, খরচা অন্নভূমি পড়াক 5 কেজি পাইছিল, 5 কেজি পাইয়া খরচা বলতে পারেন 18 থেকে 20 কেজি মানব লাগল, মানব গুগল খেতে থাকায় সমন লাগল, কিন্তু সামান্য কোনো ব্যবস্থা করেন। আবার পর্যন্ত গড়ের এই 2023 আবার পর্যন্ত গড়ের 15-16 দিন লাগানি সমন খাত আমাদের বিশেষ যারা গণমুক্তি পরিষদ খেয়ে যায়, যারা বামফ্রন্ট খেয়ে যায়, বরং অনেকাংশে বড়টা ভাব লাগানি সমন খাই না লাগ অবহায় খেয়ে যায়। আর শীতের ফোটা তারা লাগানি সমঙ্গ ধর্মার সমঙ্গ অল্প সমন্বয়ের একটা সমঙ্গ 15 জন 20 জন 30 জন 40 জন বিজেপির মাতব্বর ত্রিপুরামথানি মাতব্বর ও লিটার খায়, যারা বাঙালি জানায় বড়দের খায় শিয়াল দেওয়ায়, যারা প্রকৃত সমন বাংলায় বড় 170 টাকা 180 টাকা, যেখানে 227 টাকা বানাবে ও জায়গা তুমি মাইয়া অবনে বাগায় সারা রাজ্য ভয়ঙ্কর অবস্থা। তিনি পিতাও খাইতে হিসাব বাংলাদেশে থাকেন গান্ধী দাদাই বড় ফুয়াই স্বাধীন না দীর্ঘদিন বলাই এই সরকারের নাগরিক খাপ তিনি হিসাব খেলে উত্তর ত্রিপুরা বামছড়া খেদাছড়া লুমদের এই সমস্ত এলাকায় বড়রা ছিলেন ত্রিপুরার সরকার। এই যে 1978 সালে আগে মুনি সত্যতা কর্মানের এই বামফ্রন্ট সরকার ফেলায় মুনি সত্য সবমন্ত্রী না, কিন্তু তিনি হিসাব তিনি ত্রিপুরার মনে নিজের অবস্থানের মনে শিখলেন থেকে আরম্ভ খেলেন 1 মাসে 15 দিনের 2 মাসে 3 মাসে মুনি নয় 2 বার খেলেন কোন রকম কারণে নামে দফা তারপর করা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মোকাবেলা খেলে নেওয়া নয়। সেই রাজনীতির উপর অর্থ ছিলেন সংসদের হবে নগাদায় এতই দগাই বহত্র খুলব না সিংহতা খাইবেন না অবধি বাড়ে এই ধরনের কথা খেলে নেওয়াকে সে নাগরিক রাখতে যায়। তিনি শ্রী রাজদর্শন ভবনের সরকার প্রসাদ গণসিং শাখা অষ্টম কমিশন অন্তর্ভুক্ত থাকেন। সরকার প্রসাদ অষ্টম কমিশনিত দূরের পর বাংলাদেশ ভারত রোমান ভারত আমাদের যুবরা জায়গাতে আসলে বক্রতে মাঝখানে নাচানো না পেলে দেশ নিয়ে খেলাধুলা করবার চেষ্টা করছে। তাই রোমান স্কিম হবে না বাংলা স্কিম হবে। আরে স্কিম ভাষা একটা ভাষা একটা জাতির উন্নয়নের সুযোগ হতে পারে না। আপনি দেখেছেন বাংলা স্কিমে মণিপুরে প্রায় 200 বছর ধরে এখনো বাংলা স্কিমে চলছে। এখন মণিপুরে তাদের মিশন স্কিমও চলছে, বাংলা স্কিমও চলছে। ধীরে 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 মানুষ সেখানে ঠিক করবে। তার জন্য মণিপুরী ভাষা হাসিয়ে আছে, সাহিত্য দিচ্ছে না, সংস্কৃতি দিচ্ছে না, খেলাধুলা দিচ্ছে না। ভারতবর্ষে অন্যতম রাজ্য হচ্ছে মণিপুর রাষ্ট্রে এনে এরকম ভাবে গিয়েছে। আপনি বাগান
ইংরেজ ইংরেজরা শিক্ষার রূপম হিসেবে যারা শিক্ষিত বাংলা হিসেবে যারা শিক্ষিত কিন্তু মিলিটারি কোনো কারণ থাকে বামফ্রন্ট সরকার তন্ত্র ইউনিভার্সিটি পর্যন্ত অধিকা ইউনিভার্সিটি পর্যন্ত কখনো আসলে প্রাণী থাকেন পিএইচডি খানের সুযোগ পর্যন্ত রাখা জাদুঘরে যারা যাবেন ডায়মন্ড যন্ত্রে যাবেন সামনে বললে ভূমিকম্প সময় নবাঙ্গ সময় বিয়ে পর্যন্ত করে দেয় ভগবানের বাড়ির মধ্যে করে পুরুষা ভারতবর্ষ কোনো জায়গা গেলেন এক পদ্ধতি বামফ্রন্ট সরকার খাইটা কিন্তু তুমি বামুলক খান ঘরে রাত এই পৃথিবী সরকার থাকেনি পড়া কর্পোরেট ভাষণে ধরা ভুলব তিনি তাহলে দেখেন ত্রিপুরা ইউনিভার্সিটি এনডিতে মহারাজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি তেমন পর্যন্ত কর্পোরেট চালু দেখো কারণ এদিকে প্রশাসনের দ্বারা করলেন ফাইল চালাতালি খেলো ব্যবহার ফাইল দুটি কোনো বিষয় সামনে কমন খেলে ঝাড়খণ্ড তারপর ইংরেজি ভাই কর্পোরেট খেলা তিনি রাজ্য বিধানসভার মন্ত্রী সর্বাগ্রে দুজনের মন্ত্রী করলো তিনজনের মন্ত্রী করলো কর্পোরেট ভাই খাই সরকারিয়া অথচ বামফ্রন্ট সরকার তন্ত্র এডিসি প্রশাসন রাজ্য বামফ্রন্ট সরকার বিশাল বিশাল ক্ষেত্রে উনি দিল ইংরেজে উনি দিল বাংলা উনি দিল কর্পোরা পাই তেমন খাইল প্রধান খাইল সামনে আসতে যুবক কিন্তু তিনি যারা কর্পোরেট দেওয়ার কোনো লক্ষ্য নাই জ্ঞান বিরোধী দলের নেতা মিটিলা খাটা পৌরসভা বা বিরোধী দলের নেতা যেন করে গেছে আসো কিনা দেখি লেখা মুখ্যমন্ত্রী নয় একটা কর্পোরেট দেখি লেখা অথচ বামফ্রন্ট সরকার তন্ত্র ধর্মবন্ধের চীনের বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনির সরকার বড় কর্পোরেট দেখিয়ে বাংলা বাই দেখি ইংরেজি বাই দেখি অফিসিয়াল এমবেসিতে অফিসে কোনো ব্যবহার থাকে কিন্তু তিনি বড় ব্যবহার অর্গানাইজেশন থাকা স্কিলটা থাকে কোনো অত্যন্ত বিষয়যুক্ত খেলেন অন্তর্ভুক্ত খেলেন অকর্পোরে বাসনে ভাগে ডেভেলপ খেলবেন অমনি মানুষ সরকারের দরকার তিনি বিশাল ছিলেন তিনি জেপি প্রেসিডেন্ট সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন জেপি বর্ষাকার সদর ত্রিপুরা দেবী বর্ষাকার স্বাধীন ডিফেন্স বর্ষাকার তুলব 38 সালে স্বাধীন ডিফেন্স বর্ষাকার নেবাঙ্কা মন্ত্রী সাহেব 90 সালে এডিসি করেন সাহেব আপনি করে 2018 ত্রিপুরা দেবী বর্ষাকার এমএলএঙ্কার মন্ত্রী সাহেব 2023 নেতা ত্রিপুরা দেবী বর্ষাকার এমএলএঙ্কা মন্ত্রী সাহেব জ্ঞান তিনি এমএলএ মন্ত্রী নেন তখন নিজেরা আমরা 18 বছর আগে ব্যবস্থা ছাড়া বিয়া করেন তিনি এই বাংলায় তোর পুলিশের খেলা চলছে নেগাটি করালেন কোথাও কোনো সময় বলছে ওই নিচে জগতের হবে কোনো সময় বলছে ত্রিপুরার নেগাটি করেন হবে কোনো সময় বলছে সাংবিধানিক সমাধান চাই বিশাল সাংবিধানিক সমাধান এটাও পুরাতন করছে না সাংবিধানিক সমাধান যদি না চান ভারতী খেলেন তেমন নয় ভরতপুরাণ রাজনীতি ধর্মপ্রবীণ সাথে ওরা হেঁটে কোনো ধরনের দ্বিচারিতা খেলি নেইয়া সে পরিষ্কার ভাবে ছাড়ো আপাতত এডিসি এলাকার উন্নতি খেলার প্রায় 125তম সংবিধান সংশোধনী লড়ে প্রয়োজনে খান কাকাল তাই বাহাটা মুখ্যমন্ত্রী নাম সাহিত্য স্বতন্ত্রতা কারা খেলে লড়াই নামে খতরনাক খেলে সেই আগে বাঁকুড়া পুকুর এডিসিতে ভূতাত্ত্বিক রাজ্যের অবস্থা বিএসকে এডিসি এলাকানো বিএস কমিটি নির্বাচন করেন বিএস কমিটি নির্বাচন করেন ফলন বিএস কমিটি নির্বাচন নাই একদিকে বিএস কমিটি একদিকে ভোট ত্রিপুরা আইপিএফকে বিজেপি এবং বিএস কমিটি এবং ভোট বিএসকে এডিসি এলাকানো ভোট এবং বিএস কমিটি লক্ষ্যে রাখা চলছে লক্ষ্যে রাখা নির্বাচন না হওয়াতে আজকে কথা বলার জায়গায় মানুষের বিষয়ে এই বিরাট উচ্চারণের মধ্যে ছিল গ্রাম সংকট করতে হবে বছর দিনের হিসাব চাকরি করতে হবে মানুষের কথা নিয়ে ওই বিরাট কমিটির উন্নতি করবার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে কিন্তু আমরা দেখছি বিরাট কমিটির নির্বাচনে কোনো ধরনের ভূমিকা সেখানে দেখছি না কেন করতে হবে গোটা দেশের নির্বাচন চলছে
এখানে বিধানসভা হয়েছে, তিরিশতম পঞ্চায়েত হয়েছে, কেন বিএসপি নির্বাচন হবে না? অথচ এই বিএসপি গ্রামীণ একটা গ্রামীণ সরকার সেটাকে বিক্রি করে গ্রামীণ মানুষের আর্থিক জীবনযাত্রা মান উন্নত হতে পারে, অথচ এই জায়গাটাই আজকে সর্বপ্রকার চেষ্টা চলছে। তাদের বাঁকুড়া বুকুড়া অজায়গা কর্পোরেশনের কোনো সুযোগ নেই, হয়তো ভয়ঙ্কর আবার আক্রমণ শুধু পুরো গোটা দেশ গণতান্ত্রিক গল্পে তৈরি দেব। আবার ইউসিসিবি নামে প্রথম সিএবি নামে এনআরসিবি নামে ভোট অর্ডার করে ফেলেন ভরতন বিহার চাইছেন, কিন্তু ভরতন জীবনের জন্য ওখানে চেষ্টা থাকতে নেই আরো বেড়াও খেলেন ইউসিসি কমন শিবির খেলেন ওই এডিশনের ক্ষমতা একটি অনুষ্ঠিত রিজার্ভেশন বড় দুর্বল খেলে পাবেন সেই রাষ্ট্রীয় ষড়যন্ত্র তাদের তৈরি কমানের অধিকার সাহিত্য সমিতির অধিকার এই অধিকারের পর্যন্ত তাদের ক্ষমতা খেলে পাবেন যে ইউনিভার্সিটিতে সন্ধ্যায় আইন থেকে কেন্দ্র সরকার ধর্ম অধিকারের উপরে আক্রমণ ভেঙে চেষ্টা খাইতে মানে ধরো আসন্ন তারপরে বকুড়া চিনি সভাটা প্রশাসন না খেলে আরো এভাবে ধরো কাবুল ফেলে গেছে ধরো অফিসার জনতার সুবিধা কি ধরো খালিদার সুবিধা মামা নকলে মামাও ভাবিনা আদায় করে ব্যবধানের পরে আমার কথা এখানে বলা শেষ করলাম। সারা ভারত বিএনপি ছাত্র জনতা জিন্দাবাদ। মিছিল থেকে আওয়াজ উঠছে সরকারিভাবে কৃষকদের সার, উন্নত মানের বীজ, কীটনাশক দিতে হবে। জমি চাষিদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক দিতে হবে। বছরে 200 দিনের কাজের সুযোগ তৈরি করতে হবে। সারা রাজ্যে ধান কেন্দ্র এবং ধানের সংগ্রহ মূল্য বাড়াতে হবে। বিধানসভায় মুখ্যমন্ত্রী করতে হবে। জমি অঞ্চলের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে। জমি অঞ্চলের জন্য বাস্তবিত নির্মাণ করতে হবে।
সমাবেশানো দলে দলে চলছে, অন্যতম দাবি সমাধানের পুলিশ বিধান সমাবেশানো দলে দলে চলছে, তৃণমূলী নাট্যকর্মী অঞ্চলে শিক্ষণের ব্যবস্থা মাথায় নাই, চলাচলি চলাচলি নয়, সরকারিভাবে কৃষকদের সামান্য পালনের বীজ কীটনাশক প্রদান করতে হবে, সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের বীজ কীটনাশক প্রদান করতে হবে। কৃষক সমাজ এমপি কৃষক সমাজ এমপি করবেন না, সবাই সারিবদ্ধভাবে 2 লাইন করে এগিয়ে যাবেন। টমটমের মাইকে বাধা আছে, তার এখানে যারা স্লোগান দেবেন এখনো উপস্থিত হননি, আপনাদের অনুরোধ করছি টমটমের মধ্যে কৃষক সমিতির পরামর্শ গণমুক্তি পরিষদের তাকে আজকের বিধানসভা অভিযানে আজকের বিধানসভা অভিযানে সরকারিভাবে কৃষকদের সার উন্নত মানের বীজ কীটনাশক ও চিন্তাশীলের বিনামূল্যে সার কীটনাশক দিতেই হবে। কৃষি ও কৃষি সংক্রান্ত ক্ষেত্রে রেগুলেটর চালু করতে হবে। গ্রামীণ শ্রমিক ও খেতমজুর জমিদারের বছরে কমপক্ষে 200 দিনের দাবি বইলে দিতে হবে।
হ্যালো হ্যালো আঞ্চলিক জিনাপদ আঞ্চলিক জিনাপদ আঞ্চলিক জিনাপদ আঞ্চলিক জিনাপদ উপসভা বিএনপি ইউনিয়ন বিশ্বরাজ উপসভা বিএনপি ইউনিয়ন বিশ্বরাজ আঞ্চলিক জিনাপদ আঞ্চলিক জিনাপদ ভারতের বিশ্বে কন্দনের ব্যবস্থা মাথা যায় দুঃস্বাধীনতে শোষিতের আমলের ব্যবস্থা মাথা যায় यहाँ তিনি समाप्त लिखा यहाँ তিনি समाप्त लिखा यहाँ তিনি समाप्त लिखा अंकल जिनापद বিএনপি থেকে জীবন ধারাবাহিক শিক্ষক সমাজের নির্বাচনী বিধানসভা অভিযোগ দলা সন্ধ্যাকপট অভিযোগ বিধানসভা অভিযোগ দলা হিমালয় 125তম সংবিধান সংশোধন ভেবে মিছিল জগতের কোনো সম্মানে নাই কখনো কখনো রাষ্ট্রপতি অবস্থা রাখতে সক্রাই তিনি চমৎকার লিখন চমৎকার লিখন জিনাপদ কলেজ সবাই মিলে আমার তরুণ ইসলাম একসাথে তরুণ ইসলাম ইউনিয়ন বিশ্বরাজ আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমর্থনে আজকে রাজ্য অনুবিচারে দলে দলে করছেন সমুদ্রী মানুষের অধিকার রক্ষা করে আজকে মিছিলে দলে দলে করছেন
ত্রিপুরা টেকনোলজি ইউনিয়ন জিন্দাবাদ, গণমুক্তি পরিষদ জিন্দাবাদ, জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলীয় জনজীবনের জরুরি দাবি আদায়ের বিধানসভা অভিযানে দলে দলে দলীয় এনকাম জিন্দাবাদ, এনকাম জিন্দাবাদ, জনভারত বিজয় জিন্দাবাদ, জনজীবনের জরুরি দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে দলীয় জনজীবনের দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানে দলে দলে চল্লিশ লক্ষ মানুষের জরুরি দাবি নিয়ে 15 দফা দাবি নিয়ে আপনারা আজকে এই রাজধানী শহরে এসেছেন এবং এই তিনটি সংগঠন নেতৃত্বের তরফ থেকে আরো প্রায় 10 দিন আগে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক, ক্ষেত্রজোর, জুমিয়া, বেকার যুবক আরো অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে, এগুলো যাতে এই বাজেট অধিবেশনের
আলোচনাতে প্রতিফলিত হয়, তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন। আপনারা নিশ্চয় শুনেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের পথে তথা জনগণের পথে যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, শ্রদ্ধা নেই, যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম, কন্যাছড়া, লঙ্ঘনা বেড়ে থেকে এসছেন, এই সরকারের মুখ্যমন্ত্রীর 10টা মিনিট সময় হল। আমরা আমাদের বিধায়ক দলের তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মুলতবি প্রস্তাব